শীতের রাতে সবসময় জমজমাট হয় ঘটনা, এবং ঘটনাগুলো আরও বেশি অন্যরকম ভয়ঙ্কর লাগে। এইমাত্র 12টা বেজে গেল, আর 12টা বাজলো মানেই আজকের দিনটা অনেক বেশি সুন্দর। আমার পার্সোনাল কারণে সুন্দর। আজকে আমার মেয়েরও প্রথম জন্মদিন। তো সবার কাছে দোয়া চাচ্ছি যে দোয়া করবেন আমাদের সবার জন্য। আচ্ছা, অনেকেই স্টুডিওতে এসে উপস্থিত হতে পারেন না। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হয়, মানে আমরা সেই ইমেলগুলো পড়ে ফেলি। প্রতিদিনই সেটা করি এবং আজকেও তার ব্যতিক্রম হবে না। শুরুতেই একটা ইমেল দিয়ে শুরু করতে চাই আজকে এই এপিসোডটি। চলুন শুনে আসি তেমনই একটি ঘটনা। ঠিক যেভাবে আমাকে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ ফয়সাল। আমার বাড়ি লক্ষ্মীপুর এবং আমি বর্তমানে দেশের বাইরে থাকছি। আমি বর্তমানে ওমানে থাকি, তাই স্টুডিওতে এসে আমি ঘটনা শেয়ার করতে পারবো না, তাই আপনি পড়ে শোনান। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার নিজের সাথে ঘটেছে। দিস ইজ আ ভেরি রিয়েল স্টোরি অ্যান্ড রিসেন্টলি এই ঘটনাটা ঘটেছে আমার সাথে, এবং ঘটনাটা যেখানে ঘটেছে সেটা ওমানেই। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি 2013 সালের রমজান মাসের মাঝামাঝি সময়। আমার এখনো মনে আছে যে 15 রমজানের রাতে ঘটনাটি ঘটে আমার সাথে। যেহেতু রমজান মাস ছিল, তো রোজা রাখার জন্য যে জিনিসটা বেসিক্যালি আমার দরকার ছিল তা হলো ভোর রাতের খাবার, অর্থাৎ সেহরি। তো প্রতিদিনের মতো আমি গেলাম আমার ভোরবেলার খাবার আনার জন্য। একটা কথা বলে রাখার দরকার যে আমরা কিন্তু হোটেল থেকে খাবার খেতাম। আমাদের রুম থেকে হোটেলের ডিস্টেন্স ছিল মোটামুটি দূরে, এবং রমজান মাসে যতদিন আমি ভোর রাতের খাবার আনার জন্য হোটেলে গিয়েছি, ভোর রাতে প্রায় 3টা 30-এ অ্যালার্ম দিয়ে রাখতাম এবং খাবার নিয়ে আসতাম। তো যেদিন ঘটনাটি ঘটে ওই রাতে আমি অ্যালার্ম দিতে ভুলে যাই। তো হঠাৎ করে ওই রাতে আমার ঘুম ভাঙে। তো আমি টাইমটা না দেখে খাবার আনার জন্য হোটেলের দিকে রওনা হই। আমি এখনো বুঝতে পারি না কেন যে আমি ওই রাতে টাইম না দেখে বের হলাম। যাই হোক, আমি বের হলাম। বের হতেই রাস্তায় কেমন যেন নীরব একটা ব্যাপার ফিল করলাম, যে সবটি খুব বেশি নীরব হয়ে আছে, অন্য দিনের মতো না। তো আমি আমার মতো করে হেঁটে হোটেলে চলে গেলাম, এবং হোটেলে গিয়ে আমি একটু অবাক হলাম। হোটেলে আমি ছাড়া আর কেউ নেই। এমন তো হওয়ার কথা না। যদিও হোটেলের কর্মচারীরা খাবারটা তাড়াতাড়ি রান্না করে চলে যায়, বাট যতদিন আমি সেহরি নিতে এসেছি আমার মতো আরও অনেকেই আসতো এবং তাদের সাথে কথাও বলতাম। আমি আজকে কাউকে না দেখে বুঝতে পারছি না যে কেন কি হচ্ছে। তারপর ভাবলাম হয়তো একটু আগে চলে এসেছি। এই ভেবে চিন্তা করলাম যে একটু টাইমটা দেখে নিই। যখনই আমি টাইম দেখি আমার মোবাইলে, আমি বলি যে ও মাই গড, কারণ তখন টাইমটা ছিল ওমানের টাইম রাত 1টা। আমি টাইম দেখে খুব অবাক হলাম। যাই হোক, চিন্তা করলাম হয়তো আমার ভুল হয়ে গেছে। এই ভেবে মোবাইলটাতে একটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম রুমের দিকে। হঠাৎ গানের সাউন্ডটার সাথে একটা অন্যরকম সাউন্ড আমি শুনতে পেলাম। আমি কিছুক্ষণ শুনে শিওর হওয়ার জন্য আমি কিছুক্ষণ শুনলাম, এবং তারপর আমি বুঝতে পারলাম যে আসলে সাউন্ডটা হচ্ছে, এবং সাউন্ডটা ছিল এরকম যে কেউ হাত তালি দিলে যেরকম সাউন্ড হয়, আমি ক্লিয়ারলি সেরকম একটা সাউন্ড পাচ্ছি। যাই হোক, আমি কেয়ার না করে চলতে থাকি। এক সময় আমি বুঝতে পারি যে সাউন্ডটা ধীরে ধীরে বেড়ে চলেছে এবং বেড়েই যাচ্ছে, আগের থেকে অনেক বেশি জোরে হচ্ছে, এবং আমি খুঁজতে চলতে থাকি এবং চলতে থাকি সামনের দিকে। আস্তে আস্তে আমি একটা শপের সামনে যখন আসি তখন সাউন্ডটা বেশ বেড়ে গেল। মনে হচ্ছে আমার খুব কাছে থেকে কেউ হাততালি দিচ্ছে। যেহেতু অনেক রাত, সো শপটা বন্ধ ছিল, তো আমি সাউন্ডটার কোথা থেকে আসছে ওইটা বোঝার চেষ্টা করছি। এক সময় আমি বুঝতে পারলাম যে সাউন্ডটা ওপর থেকে আসছে, এবং এখন সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে কেউ হাত দিয়ে কোনো কিছু টাচ করছে। তো আমার চোখ হঠাৎ করে একটা দোকানের সাইনবোর্ডের দিকে গেল, এবং সাইনবোর্ডটায় আমি 2টা হাত দেখতে পেলাম, এবং হাত 2টা সাইনবোর্ডের মধ্যে টাচ করেছে। তো আমি ভালোভাবে দেখার জন্য
রাস্তার এক সাইড থেকে অন্য সাইডে যাই। যাওয়ার পর আমি যা দেখি তা দেখার জন্য আমি মোটেই ওই সময় প্রস্তুত ছিলাম না। আমি দেখি একটা মহিলা দোকানের ছাদের ওপর দাঁড়ানো। তার চুলগুলো ছিল বেশ মানে লম্বা এবং ফেসটা ছিল, চুলগুলো ছিল বেশ র্যান্ডম, তাই লিখেছেন। এবং ফেসটা দেখলে বোঝা খুব কষ্ট হয় যে এটা কি ছেলে না এটা মেয়ে। তবু চুল দেখলে মোটামুটি বোঝা যায় যে না এটা মেয়ে। আমি দেখলাম ওই জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে এবং এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে। যখনই হাসছে আমি খুব ভয় পেলাম এবং আমার এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যে আমি যেন মানে তার চিরজন্মের শত্রু, এরকমভাবে তাকাচ্ছিল। এবং চোখগুলো বেশ লাল ছিল, যেহেতু ওমানে রাস্তার পাশে লাইট আছে প্রচুর পরিমাণে, তো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি এর পরে যা দেখলাম ওই জিনিসটা শূন্যের ওপরে ভেসে একবার নিচের দিকে যাচ্ছে, একবার ওপরের দিকে উঠছে আর আমাকে ডাকছে তার কাছে। এটা দেখে আমি এক দৌড় দিলাম। কিছু দূর গিয়ে আমি পেছনে তাকিয়ে দেখি কিছু নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখি যে রাস্তার পাশে একটা খেজুর গাছের মধ্যে ওই জিনিসটা বসে আছে। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। তখন আমি ওই জিনিসটার ফেসটা দেখি খুব বিভৎস, মনে হয় শরীরে এক ফোঁটা মানে কোনো রক্ত নেই, কোনো এক ফোঁটা পরিমাণে ব্লাড নেই এই শরীরের মধ্যে। এবং এটা দেখে আমি এক দৌড়ে রুমে চলে গেলাম। পরে সকালে আমি আমার মাকে বললাম আমার জন্য একজন হুজুরের কাছে যাওয়ার জন্য। আমি প্রথমে কিছু বলি নাই, পরে উনি হুজুরের কাছ থেকে যা শুনেছেন তা হলো কেউ একজন আমার পেছনে মানে জাস্ট একটা মানে মহিলা জিন বলি বা পরি বলি, সে আমার পেছনে লেগেছে এবং সে নাকি সবসময় আমাকে এভাবে ভয় দেখাবে। তারপর আমি মাকে সব খুলে বলি। আমি আজ পর্যন্ত এটা কোনো সলিউশন খুঁজে পেলাম না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সত্যি আমি আসলে কতটুকু বোঝাতে পারলাম পড়ে আমি ঠিক জানি না, কিন্তু আপনি রাস্তায় চলতে চলতে দেখেন যে সাইনবোর্ডের ওপরে, অর্থাৎ কোনো সাইনবোর্ড বা বিলবোর্ড যাই বলি না কেন, তার উপরে একটা মহিলা জাস্ট পা ঝুলিয়ে বসে আছে বা এরকম যদি কিছু দেখেন, বা যদি আপনি দেখেন যে খেজুর গাছ তার মধ্যে একটা মহিলা, তাহলে রাতের বেলায় একা রাস্তা চারিদিক নীরব, কতটা ভয় লাগার কথা সেটা ভাবলেই বোঝা যায়। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, যিনি এসেছেন মাদারীপুর থেকে। আপনারা বুঝতেই পারছেন যে এই সিচুয়েশন মানে সবকিছু মিলিয়ে এখন মাদারীপুর থেকে আসাটা অনেক বেশি ডিফিকাল্ট, বাট হি ইজ হিয়ার নাও। এবং তিনি আমার সাথে এখন তার একটা অভিজ্ঞতা, তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা শেয়ার করবেন, এবং সেটা অবশ্যই ঢাকা মেডিকেলের। এবং তিনি তার পরিচয় দেবেন কি করতেন সেই সময়, তিনি এখন যে পেশার সাথে তিনি যুক্ত রয়েছেন, সে সমস্ত পরিচয় তার কাছ থেকে শুনবো। আপনার নামটা প্লিজ বলবেন এবং আপনি জানিয়ে দেন যে আপনি ওই সময় যে সময় আপনি ঘটনাটা বলবেন সে সময় আপনি কি করতেন। আমি হাসান খান, মাদারীপুর থেকে এসেছি। আমি আমার 3টি অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম। ঢাকা মেডিকেলে আমার 2টি অ্যাম্বুলেন্স ছিল, ওইখানে আমি অ্যাম্বুলেন্সের ব্যবসা করতাম। তো এর মাঝেই আর কি একটি ঘটনা আমার জীবনে ঘটে গেছে, অনেক ভয়ঙ্কর ঘটনা। সেটা ছিল 2008 সালের 29 ডিসেম্বর। তো আমি বিকেলবেলা প্রতিদিন মানে অ্যাম্বুলেন্সের খোঁজ খবর নিতে তো বিকেলে চলে যাই ঢাকা মেডিকেলে। আমার বাসা আজিমপুর থেকে আমি রিক্সা নিয়ে ঢাকা মেডিকেলে চলে গেলাম। যখন আমি ইমার্জেন্সির সামনে গেলাম তখন ওইখানে অ্যাম্বুলেন্সের মালিকরা সবাই দাঁড়ায় এবং ড্রাইভাররা দাঁড়ায়, বিভিন্ন রোগী ওইখান থেকে বের হয় ওই ভাড়া ধরার জন্য। তো আমি যখন ওইখানে গিয়ে দাঁড়ালাম দেখতে পেলাম একটা মানে অনেক বয়স্ক লোক, সে আর পিছনে তার ওয়াইফ খুব কান্নাকাটি করছে। তাদের একটা মানে তার মেয়ে মারা গেছে, আগুনে বার্নে মারা গেছে, তাকে মানে নেওয়ার জন্য তাদের কাছে ভাড়ার টাকা নেই। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া একটি গ্রামে, সেখানে নেবে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা মালিক কেউ রাজি হইতেছে না। তখন মানে তার কান্না এবং কাকুতি মিনতি দেখে আমি আমার ড্রাইভারকে বললাম যে বেচারা খুব সমস্যায় পড়ছে, গরিব মানুষ, টাকা নাই, তুমি গ্যাসের টাকা নিয়ে একে দিয়ে এসো। পরে ও বললো যে না, আমি এই ডেড বডি নিতে পারবো না।
আমি ওরে বললাম যে কেন, কি হয়েছে? আপনি আসেন আগে ডেড বডিটা দেখেন, তারপর যদি মনে হয় নেওয়ার মতো তাহলে আমি যাব। আমি ঠিক আছে তাহলে চলো। পরে আমি ওই চাচাকে বললাম, চাচা চলেন তো আপনার মেয়েটাকে দেখে আসি। দোতলায় 3 তলায় বার্নিং উঠে, সেখানে সে মানে ডেড বডিটা রাখা আছে এক সাইডে। তো ওই বিভৎস চেহারা দেখে মানে আমার তার সমস্ত শরীর, গলার অংশ, মুখের অংশ সমস্ত কিছু পোড়া, শুধু চোখ দুটো তার পাপড়ি মানে চোখের পাপড়ি পোড়া, চোখ দুটো তাকিয়ে আছে, ঠিক মনে হলো কি আমার দিকে তাকিয়ে আছে। মানে এরকম মানে ভয়ঙ্কর দৃশ্য আমি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওখান থেকে সাথে সাথে চলে আসলাম। তারপরে ওর মানে মা এবং বাবা আমার পিঠ হাত খালো না যে বাবা দয়া করে আমার মেয়ের ডেড বডিটা একটু দিয়ে আসেন, আমি মানে আমার কাছে টাকা নাই, আমি খাইতে পারতেছি না, দুপুরের ভাত খাইনি। এরকম অনেক কান্নাকাটি করার পর আমি আমার ড্রাইভারকে বললাম যে তুমি আমার তরফ থেকে 500 টাকা নাও, আর ওনাদের ভ্যাসের টাকাটা নিয়ে ওনাদের দিয়ে আসো। তো ও বললো যে ভাই আমি একা যাইতে পারবো না, আপনার আর এক গাড়ির হেল্পার আছে, ওরে আমার সাথে যেন। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি ওরে নিয়ে যাও, ওরে নিয়ে তুমি এই ডেড বডিটা নিয়ে চলে যাও। পরে ও বললো ঠিক আছে তাহলে আমি দেখি। এই ঘটনা শেষ। আমি ইমার্জেন্সির ওইখানে সন্ধ্যা বন্ধ থাইকা চলে আসলাম। আসার পরে আমি ঢাকা মেডিকেলের নার্সিং ইনস্টিটিউট, হয়তো আপনারা কিনবেন, ওইখানে একটি বট গাছ আছে, ওইটার নিচে আমরা বসি, মালিকরা প্রায় সবাই বসে। তো ওইখানে বসে আমি বলতেছিলাম যে আসলে ঢাকা মেডিকেলে এতদিন আসলাম, 2 বছর হয়ে গেল ব্যবসা করতেছি, এখনো লাশ কাটা ঘরে কখনো যাইনি। তো আমার এক মানে মালিক উনি বললো যে লাশ কাটা ঘরে যাননি, কোন কি এত বছর হয়ে গেল, তো যার চলেন। আমি বলছি যে চলেন যাই। তো ওইখানে ওর বললো একটু পরে যাই, ওই কাসেম মামারে ডাইকে নিয়ে আসি, যে আর কি লাশ কাটা ঘরের ওই বিভিন্ন ইথি নিয়ে যায়, বয় বলে আর কি ওদেরকে। তো কাসেম মামা আসুক, ওর সাথে যাব। পরে আমি বললাম ঠিক আছে তাহলে থাকি। তো 9টার দিকে, মানে তখন রাত্রি 9টা, অনেক ঠান্ডা, শৈত্যপ্রবাহ চলতেছে, মানে পুরো বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো আমরা 9টা সাড়ে 9টার দিকে ওই লোকটাকে ডাকলো, কাসেম মামা তাকে ডাকলো। সে তাকে বললো যে এই আমার বন্ধু একটু ভেতরে যাবে, লাশটা ঘরে দেখবে, তুমি একটু সাথে নিয়ে যাও। পরবর্তীতে ওই কাসেম মামা বলে আসেন মামা আসেন, আমার সাথে আসি। পুরান ঢাকার মানে লোক, ওরা ওই মেডিকেলেই থাকে, 4র্থ শ্রেণীর কর্মচারী। তো আমাকে নিয়ে গেল, নিয়ে সামনে যাইতেই আমি দেখি আমার সেই ড্রাইভার ওইখানে দাঁড়াই রয়েছে। তো আমি বললাম তুই যে কি করছ, তুই আনো যাস নাই? বলতেছে যে না ভাই, যে কি একটা কাগজে সই করা লাগবে, ডেড বডি তো উঠাইছি, ওই কাগজে সই করা লাগবে, এই জন্য আসছি। আমি বলবো ও আচ্ছা, তাহলে আয় তো আমি ক্লাস কাটা ঘরে দেখতে, তা চলে চলে। তা ওর সাথে আমি গেলাম। যাওয়ার পরে ও দরজা খুলে দেয়, আমি আস্তে ভিতরে ঢুকি। তো ওই যে কাতে মামা বয়, ও ওইখানে যে কাজ করে, তাকে বলতেছে যে মামা সাইন মামার বন্ধু একটু দেখবে, আপনি একটু দেখান। আমি যখন মানে একটু ভিতরে তাকিয়ে দেখি সেই মেয়েটি, সেই ডেড বডিটি আমার দিক একদম মানে খুব করে তাকিয়ে আছে। তো আমি আমার সমস্ত শরীর একদম অবশ হয়ে যায়। আমি পিছনে ঘুরেই সোজা বাইরের দিকে আসতে থাকি। পিছনের দিক তাকানোর সাথে সাথে দেখি পিছনে আমার ড্রাইভারও নাই, সেই কাসেম মামাও নেই। তো ওই ভিতরে যে ডাক্তার নাম যে আর কি কাতুদুয়া করে, মানে উনি আমাকে বলতেছে কই যান। আমি বলতেছি না ভাই আমি আসতেছি, এটা বললে আমি চলে গেছি। দেখে আমি বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে খুব মানে ঝোড়ো হাওয়া বাতাস হচ্ছে, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো আমি মানে ওইখানে গিয়ে আসতে ওই সেই নার্সিং ইনস্টিটিউটের ওই জায়গা একদম দিয়ে ওইখানের পাহারাদার তার পাশে দাঁড়ায় রয়েছি, কথা বলতে পারতেছি না, এত ভয়। সমস্ত শরীর ঘামিয়ে গেছে, ওই ঠান্ডার মধ্যে আমার শরীর ঘামিয়ে গেছে, এত নার্ভাস ফিল করতেছি আমি। পরবর্তীতে আমি আস্তে আস্তে মানে ওই লাইটটার নিচে অনেকক্ষণ দাঁড়াইলো, মানে সামনের দিক দিয়ে হাঁটবো, হাইটা যে বাসার দিকে হাঁটবো, রিক্সা নেবো, সেই শক্তি আমার নাই, হারিয়ে ফেলছি। পরে যাই হোক, এর মধ্যে ঘড়ির দিক তাকাই দেখি কি যে মানে ওই জায়গায় আমি অবস্থান করতেছি 12টা বেজে গেছে রাত্র। তো আমি বাসায় 10টার এদিকে থাকি না, কিন্তু ওইখানে ঘড়ির দিক তাকাই দেখি 12টা বাজে। পরবর্তীতে আমি আস্তে আস্তে একা হাঁটতে আসছি শহীদ মিনারের যে মেডিকেলের গেটটা, ওইটার ওই পাশে আসছি। সামনে দেখি কোনো রিক্সা নেই, এত ভয় লাগতেছে।
12টা পর্যন্ত ওইখানে চায়ের দোকানগুলো থাকে, সেগুলো বন্ধ, বৃষ্টি হচ্ছে তাই, এবং রিক্সা ভরা থাকে সবসময় মেডিকেল লোক আছে, কিন্তু ওই দিন কোনো রিক্সা নাই। তো আমি হাঁটতে হাঁটতে ওই শহীদ মিনারের পাশ দিয়ে যখন কিছু দূর আগাইছি, আগায়া ওই জগন্নাথ হলের এই সামনে যে চৌরাস্তার মোড়ে ওইখানে গেছি পরে ওই ডেড বডিটা আবার সেই ডেড বডিটা আমার পাশে মানে বলতেছে পানি পানি, একটু পানি দে, একটু পানি দে। আমি কোনো দিক না তাকিয়ে মানে ওইটার দেখে যে দৌড় মারছি, এক দৌড়ে গিয়ে ওই জগন্নাথ হলের একটু সামনে গিয়ে দেখি একটা রিক্সা ওদিক থেকে আসতেছে, লাভ দিয়া রিক্সাটায় উঠে বলি, চাচা আমাকে একটু দিয়ে আসেন আজিমপুর ছাত্র মসজিদ, আপনি টাকা জানান নিয়েন। আমি কাঁপতেছি, রিক্সা সহ কাঁপতেছে। তখন রিক্সাওয়ালা বলতেছে যে কি হয়েছে আপনার, কি হয়েছে, আপনি তুমি ঘামতেছেন কেমন করতেছেন কে? আমি চাচা আপনি চালান, কোনো কথা বলিও না। চাচা চালাইতেছে। ঠিক জগন্নাথ হল পার হয়ে যখন ওই একটু সামনে আগাইছি, অন্ধকার, ওইখানে গেছি, আবার যখন আমি ঘুরে ডান দিকে তাকালাম, ওই ডেড বডিটা আইসা আবার আমার রিক্সার টাকা ভরার জন্য এবং হামাগুড়ি দিয়ে আগাচ্ছে। তখন আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, রিক্সার থেকে লাফ দিয়ে এক দৌড়ে পলাশী বাজারের ওই দোকানগুলো, যে চার দোকানগুলো, ওইখানে গিয়ে আমি বসে পড়লাম। পরে ওই পলাশী বাজারের লোকজন তারা মাথায় পানি তুলে দিয়ে ওই খুব পরে আমাকে বললো, আপনার কি হয়েছে, কি সমস্যা? তো আমার সমস্যা হয়েছে ভাই, আমাকে একটু রিক্সায় উঠে দেন, আমি একটু আজিমপুর ছাত্র মসজিদ ওইখানে যাবো, ওইখানে আমার বাসা। পরে তখন রাত্র 2টা বেজে গেছে, আমি বাসায় চলে গেলাম। তারপরে 2 দিন মানে আমার অবস্থা খারাপ ছিল, কিন্তু আমি বাসায় কাউকে ঘটনাটি শেয়ার করি নাই, কারণ সবাই এটা শুনলে ভয় পাবে, এই জন্য আমি কাউকে শেয়ার করি নাই। এই ছিল আমার প্রথম ঘটনা। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলছিলেন বারবার করে যে আপনি এই ঘটনাগুলো কখনোই কোনো সময় কাউকে বলেন না, এর কারণটা কি? এটা কারণ হলো গিয়ে আমার আরেকটা ঘটনা আছে, আমার নানুর যে ঘটনাটা আমি আপনাকে একটু পরে বলবো। হ্যাঁ, ওইটার কিছু ঘটনা ছিল, আমি শেয়ার করলেই আমার বিভিন্ন ক্ষতি হয়, অসুখ হইতো। এমন একটা সময় হয়েছিল যে আমার হাত পা মানে অবশ্য হয়ে গেছিল অনেক দিনের জন্য। তারপর ঢাকায় এসে চিকিৎসা করানো লাগছিল। আমি মানে আমার নানুর জীবনের এই দিন নিয়ে বাস্তব ঘটনা, অনেক ঘটনা যেগুলার মানে সম্পূর্ণ সাক্ষী আমি, যেগুলো আমি সরাসরি দেখেছি এবং সরাসরি উপলব্ধি করেছি। আসলে মানে যারা বলে যে এইটুকুলা কিছু নাই, যার জীবনে ঘটে সে জানে আসলে এটা কি। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা আপনাদের মানে অনুভূতি জানতে চাই যে কেমন লাগলো এই ঘটনাগুলো এবং কেমন লাগছে আজকের এই এপিসোডটি। আমাদেরকে ইমেইলের মাধ্যমে এবং আমাদেরকে আপনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিন কোন ঘটনাটা বেশি ভালো লাগছে, কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান ইত্যাদি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তারও কাছে আরো একটা ঘটনা আছে, এবং ডিনার যে গত সপ্তাহে এসেছিল এবং তার কিছু ঘটনা বাকি রেখে গিয়েছিল শেষ করার জন্য। গত সপ্তাহে তার বেশি আগে বোধ হবে আমরা তার কাছে চলে আসছি সরাসরি এবং তার ঘটনা জন্য না, গত সপ্তাহে বললেন না, গত সপ্তাহে। আমরা এখন সরাসরি ঘটনায় যাব। ধন্যবাদ দত্ত ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার, আমি দিনার, আমি হচ্ছে লালবাগ থেকে। আসলে আমি এখন যার ঘটনা শেয়ার করছি তার নাম হচ্ছে আব্দুর রৌফ। তিনি পেশায় একজন নাইট গার্ড। তো ঘটনাটা শুরু হয় ওনার ছোটবেলা থেকে, সেটা আজ থেকে প্রায় 50 or 55 ইয়ার্স আগে। ঘটনাটি মাদারীপুর জেলার কোনো একটি জায়গায় ঘটে। তো ওনার যখন বয়স 6 তখন ওনার বাবা মা ওনাকে রেখেই মারা যান। তো উনি যৌথ ফ্যামিলিতে ছিলেন, কিন্তু ওনার যে চাচা ছিলেন, ওনার দাদা দাদি ছিলেন না, ওনার চাচাটা ছিল, তারপর ওনার আরো সব রিলেটিভরা ছিল, তারা ওনাকে কেমন একটা আদর করতো না বললেই চলে। তো উনি খুব অবহেলায় ওনার দিন কাটতেছিল। তো কোনো রকম চাচারা যা দিতেন উনি তাই খেতেন। তো একদিনকার সকালের ঘটনা, উনি ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে রুমটায় থাকতেন, তো উনি দেখলেন ওনার রুম থেকে বেরিয়ে যে ওনাদের উঠানে 3টা পিতলের কলস, এবং 3টা কলসই মুখ নান একটি কাপড়ে মানে বাঁধা ছিল। তো উনি কাছে গেলেন, কাছে গিয়ে ভাবলেন যে কে এসে রেখে গেছে এখানে, নাকি কেউ ভুলে এসে রেখে গেছে। উনি এটা দেখার জন্য সামনে যান। তো সামনে গিয়ে উনি একটা কলসের মুখ খুলেন। তো একটা কলসের মুখ খুলে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে অনেকগুলো পয়সা দিয়ে ভর্তি। তো উনি এটা দেখার পর একটা পয়সা যখন উনি হাতে নিতে গেলেন, তখন সেই কলসের ভিতর থেকে একটা সাপের মতো বেরোলো। তো এটা দেখে উনি সেখানে খুবই ভয় পায় এবং ভয় পেয়ে উনি সেখানে পেনপ্লেস হয়ে যায়। তো যখন ওনার জ্ঞান ফিরে তখন উনি নিজেকে রুমে আবিষ্কার করেন। তখন ওনার তাছাড়া ওনাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তোমাকে এরকম উঠানে অজ্ঞান অবস্থা পাইছি আমরা। তখন উনি সবাইকে বলে যে আমি এরকম
3টা পিতলের কলস দেখছি সেখানে, কিন্তু ওনারা সবাই বলে যে আমরা তো কোনো পিতলের কলস দেখতে পাইনি, এসব কি বলতেছ? তো রাসেল ভাই এটা দেখার পর থেকে তিনি কিছুটা অসুস্থতা বোধ করতে লাগলেন, এবং তার কয়েকদিনের মাথায় তার গুটি বসন্ত, যেটা চিকেন পক্স, তো ওনার সারা শরীরে ভরে গেল। তো এমন একটা অবস্থা হয় যে যেহেতু ওনার বাবা মা ছিল না পৃথিবীতে, তো উনি খুবই খারাপ একটা অবস্থায় ছিলেন, তো ওনাকে দেখার মতো কেউ একজন ছিল না। তো এভাবে ওনার দিন যেতে থাকে। তো এক সময় ওনার চাচা চাচিরা সবাই সিদ্ধান্ত নেয় যে ওনাকে তো আর এভাবে রাখা যায় না, আর ওনার দেখভাল করার মতো কেউ নাই। তো গ্রামের কয়েকজন মিলে সবাই তাকে সিদ্ধান্ত নেয় যে তাকে উনার এমন অবস্থা ছিল যে উনি সবাই তার বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। তো সবাই ভাবলেন যে ওকে কোথাও রেখে আসি। তো ওনাদের বাড়ির পাশে একটা আম বাগান ছিল। তো ওনার চাচারা সবাই মিলে ওনাকে ধরে সেখানে গিয়ে রেখে আসে। তো যখন ওনাকে রেখে আসে, তো এর আগে ওনার গা থেকে খুব বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। তো উনি একেবারে নড়াচড়া করার মতো একটা অবস্থা ওনার ছিল না। তো ওনাকে যেদিন বিকেলবেলা সেখানে সে আম বাগানের ভিতরে রেখে আসা হয়, তো সবাই তাকে রেখে চলে আসে। তো চলে আসার পর উনি বললো যে উনি সেদিন রাতে লক্ষ্য করলেন যে একটা মহিলার মতো কেউ একজন তার পাশে একটা ঘটি বা পানির পাত্র নিয়ে আসে তাকে শো অবস্থা থেকে উঠিয়ে তাকে পানি পান করাচ্ছে। তো উনি ভাবলেন যে পরিচিত কেউ, কিন্তু উনি একটু লক্ষ্য করলেন যে না, এখানে তো ওনার পরিচিত কেউ আসারই কথা না, কারণ ওনাকে দেখার মতো কেউ এখানে নেই। তো উনি সেই দিন যায়। তো তার পরের দিন একই সময় মহিলাটা আবার আসে। তো আবার এসে তাকে পানি পান করায়। তো এরকম 2 দিন যাওয়ার পর ভাই উনি কিছুটা সুস্থতা বোধ করলেন। তো সুস্থতা বোধ করার পর উনি সেখান থেকে হেঁটে বাসায় চলে আসেন। তো এটা দেখার পর ওনার চাচা চাচি যারা ছিল সবাই খুব অবাক হয় যে ও কিভাবে হেঁটে ওইখান থেকে চলে আসলো। তো এভাবে ওনার কিছুদিন যেতে থাকে। তো উনি সুস্থ হয়ে ওঠেন। তো গ্রামে অনেকে বলে যে এই রোগটা হলে, এই পক্স হলে, যে মায়ের সেবা পেলে খুব দ্রুত সেরে ওঠা যায়। তো এরকম কিছুদিন যায়। তো বছর 2 পর উনি একদিন বাজার থেকে মাছ নিয়ে ফিরতেছিলেন। তো মাছ নিয়ে ফেরার সময় খুব বৃষ্টি আর ঝড় শুরু হয়। তো তিনি বৃষ্টি দেখে উনি রাস্তার পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। তো বৃষ্টি যথারীতি শেষ হয়ে যায় তখন উনি মাছ নিয়ে বের হন। তো বের হয়ে বাসার দিকে হাঁটতে থাকেন। তো উনি লক্ষ্য করলেন যে হাতে যে ওনার মাছ দুটো ছিল, তো ওটা পিছন দিক থেকে কেউ ধরে টান দিচ্ছে, এবং উনি সম্পূর্ণ বুঝতে পারলেন যে এটা পিছন দিক থেকে কেউ টান দিতেছে। তো যখন উনি এটা দেখলেন, খেয়াল করলেন, তখন উনি পিছনে ঘুরে তাকিয়ে দেখলেন যে পিছনে কেউ নেই এবং ওনার আশেপাশে কেউ নেই, এবং রাস্তাটা ছিল জনমানব শূন্য। তো উনি অনেক দূর হাঁটার পর ওনার সাথে এরকম আরও কিছু ঘটনা ঘটতেছিল। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে ওনার পাশে যে চকের মতো একটা জায়গা ছিল, যেখানে ফসলি ক্ষেতের মতো। তো ওই জায়গাটা উনি দেখলেন যে রাসেল ভাই বিশাল বড় একটি নৌকা, পাল তোলা একটা নৌকা, কোনো মাঝি নেই সেটাতে, এবং সেই নৌকাটা সেই ক্ষেতের উপর দিয়ে চলে যাচ্ছে। তো তখন কোনো বাতাসও ছিল না, কিন্তু উনি যেটা বললো যে এটা অসম্ভব একটা ব্যাপার, এবং সেখানে কোনো পানি ছিলই না, এবং ক্ষেতের উপর দিয়ে যখন এটা চলে গেল নৌকাটা, তো উনি খুবই ভয় পেয়ে যায় সেখানে। তো উনি ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই ওই সময় উনি দেখলেন যে সেখানে কোত্থেকে যেন একটা ঘোড়া আছে ওনার কাছে। তো উনি খুব অবাক হয়ে ওখানেই ঘোড়াটার দিকে তাকিয়ে থাকেন, এবং তখন উনি লক্ষ্য করলেন যে পিছন দিক থেকে একটা মহিলার মতো কেউ একজন আসতেছে। তো উনি মহিলাটাকে দেখে একটু সাহস করলেন যে কেউ একজন আসতেছে, একসাথে হেঁটে যাওয়া যাবে। কিন্তু উনি অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে ওয়েট করার পরও দেখলেন যে উনি মহিলাটাকে যত দূরে দেখছেন কিছুক্ষণ আগে, উনি সেই জায়গাটায়। তো উনি যে ওইখানে থেমে আছেন, কিন্তু উনি ওনার কাছে আর আসতেছেন না। তো উনি জাস্ট বাসার দিকে রওনা দিলেন তখন যে ঘোড়াটা আসলো সেখানে, তো ওই ঘোড়াটা তার সাথে তার বাসা পর্যন্ত আসে, এবং মহিলাটাকেও তিনি বারবার পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পেলেন যে মহিলাটাও তার পিছে হেঁটে আসতেছে তার সাথে বাসায়। তো উনি যখন বাসায় চলে আসে, তো বাসায় এসে উনি মাছগুলো রেখে যখন বাইর হয় ঘোড়াটাকে দেখার জন্য, তখন আসতে ভাই সেখানে কোনো ঘোড়াও ছিল না আর কোনো মহিলাও ছিল না। আর লাস্ট যে ঘটনাটা ওনার সাথে ঘটে, উনি এখন যেখানে কাজ করছেন সেটা হচ্ছে বামনসুর নামের একটা জায়গা, নদীর ওই পার। তো সেখানে উনি নাইট গার্ডে ডিউটি করেন। তো উনি একদিন রাতে ডিউটি দিচ্ছিলেন, 1টা কি 1:30 হবে এরকম একটা সময়। উনি রাসেল ভাই ডিউটি করার সময় একটা সময় লক্ষ্য করলেন যে রাস্তাটার মধ্যে দূরে একটা মহিলার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। তো উনি এরকম অনেক দেখে যে রাস্তাতে কেউ হেঁটে যাচ্ছে। তো উনি আর কিছুটা খেয়াল করেন, উনি ওই দিকটায় হাঁটতেছিল আর বাঁশি বাজিতেছিল। তো ওনার হাতে টর্চ লাইট ছিল। তো উনি টর্চ মারতেছেন বিভিন্ন জায়গায় দেখার জন্য।
তো উনি যখন একটু কাছাকাছি গেলেন তখন দেখলেন যে মহিলাটাকে উনি দেখলেন যে বিভৎস একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার হাত দিয়ে এবং তার পা দিয়ে রক্ত পড়তেছে। তো এবং ওনার দিকে আসতেছে, তেরে ওনার দিকে আসতেছে। তো উনি দেখলেন যে ওই যেখান দিয়ে হেঁটে আসতেছে মহিলাটা, তার ওই জায়গাটায় মানে রক্ত পড়েছিল। তো এটা দেখার পর রাসূলুল্লাহ উনি খুব ভয় পায়। তো উনি ভয় পেয়ে মানে নিজে নিজে আশেপাশে যারা ছিল তাদেরকে ডাকতে শুরু করলেন যে এখানে কে আছেন দেখেন। আর উনি খুব বাঁশি বাজাতে লাগলেন। তো তখন উনি তার পিছন দিক থেকে মানে কারো হেঁটে আসার শব্দ পেলেন। তো যখন তিনি তার পিছন দিক থেকে কারো হেঁটে আসার শব্দ পেলেন তখন তিনি পিছে তাকিয়ে দেখলেন ওই যে মহিলাটিকে যাকে তিনি ছোটবেলায় দেখছিলেন আমবাগানের ভিতরে এবং যেদিন মাছ নিয়ে ফিরতেছিলেন, সেই মহিলাটি তার পিছন দিক দিয়ে হেঁটে আসতেছে। এটা দেখার পর রাসূল ভাই যখন উনি সামনে ঘুরে টর্চ ফেলে, তো সামনে ঘুরে দেখে যে বিভস্ত্র চেহারা মহিলাটিকে উনি সামনে দেখছিলেন সেটা নেই। তো এটা দেখার পর উনি আবার পিছনে ফিরে তাকান এবং পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে পিছনে যে মহিলাটাকে তিনি দেখছেন একটু আগে, সেই মহিলাটা ওনার সাথে নেই। তো এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পান। তো উনি অনেক যারা এই জিন তারায় বা এরকম যেসব বুজুর্গ লোক আছে উনি তাদেরকে কাছে গিয়ে বলেন ঘটনাগুলো। তারা কেউ তার কোনো সলিউশন দিতে পারেনি এবং কেউ বলেনি যে তার সাথে কোনো খারাপ জিনিস বা ভালো জিনিস আছে কিনা। কিন্তু রাসূল ভাই উনি প্রায় সময় এই মহিলাটিকে দেখতে পায় এবং আমি যদি রাসূল ভাই কখনো সুযোগ পাই ওনাকে নিয়ে আসবো। ওনার কাছে এই মহিলা নিয়ে আরো কিছু ঘটনা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে তার পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আরেকবার বলতে হবে আপনার নামটা। আমি রাশিদুজ্জামান খান রাতুল মাদারীপুর থেকে এসেছি। তো আমার এখন যে ঘটনাটা, আপনাকে প্রশ্ন ছিল ডক্টর তারওয়ার করে লাভটা শেষ পর্যন্ত পৌঁছানো হয়েছে এবং ভালোভাবে পৌঁছে দিয়ে আসছে ড্রাইভাররা। পরের দিন আমার সাথে দেখা করেছে। ওকে, আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনাটি আমার নানুকে নিয়ে, আমার নানুর ঘটনা সম্পূর্ণ। এই ঘটনাটি আমার পরিবারের যারা আছে মানে তারা সবাই কম বেশি জানে যে আমার দুই মেয়ে আছে আপনার সঙ্গে। হ্যাঁ, মাকটুন এবং অর্পা আমার সঙ্গে আসছে। আমার মানে অনেক মামাতো ভাই, খালাতো ভাই সবাই এই ঘটনাগুলা শুনতে এবং মানে শুনতেছে। এখন রেডিও 40-তে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল লিসেনারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানু তাকে নিয়ে পরীক্ষা শেষে বেড়াইতে যাই তার দেশের বাড়ি সুরেতঘর, যেটা শরীয়তপুর জেলায় হালুইসার গ্রামে। তো ওইখানে যাওয়ার পরে একদিন রাত্রে আমার নানুর চাচি এবং নানুর ভাই দুজনে মানে আমার নানুকে নিয়ে ওই ভারে বসে আর কি বলে, এটা ভারে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, অনেক মানে জিকির করতে থাকে। এটা হলো দিন তাদের সাথে আনে আর কি, যেটাকে বলে। তো আমার নানু এদের জিকির করতে হঠাৎ মানে আমার মানে ভয়টা শুরু হয়ে যায় যে হঠাৎ আমার নানু লাফ দিয়ে উঠে করে একটা প্রচন্ড শব্দ করে সে দাঁড়িয়ে যায়। তার চোখ দুটো মানে রক্তে লাল, এরকম দেখতে প্রচন্ড ভয়ঙ্কর। আমি ওইটা দেখে নিজ দিক করে আমি বসে দেই। তারপর ওরা আমার ওই নানা এবং নানুর চাচি তাকে অনেক প্রশ্ন করে। সে বিভিন্ন প্রশ্ন বলে যে আমি নদীর পাড়ে থাকি, রক্ত খাই, মোরগ খাই। তোমার এই বাল্যক যাকে মানে যার সাথে আসে তাকে বাল্যক বলে। এই বাল্যক তো আমাকে আগে অনেক মানে খাওয়াইতো, এখন খাওয়ায় না। এটার একটা ঘটনা আছে যে আমার নানুকে সপ্তাহে দেখাইতো আগে যে একজন হুজুর সে এসে বলতো যে তুই অমুক জায়গায় 2টা মুরগি, কালো মুরগি রাইখা দে। তাই নানু আমাদের সাথে আলাপ করতো, নানার সাথে আমার খালারদের সাথে। তারা বলতো তোমরা যেহেতু সপ্তাহে দেখায় তুমি দেও। আমরা ওই 2টা কালো মুরগি এনে ওই আমার নানুর বাড়ির পিছনে এটা মাদারীপুরের যখন রাখতাম, রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে রেখে আসতো। ও এইভাবে বলতো, এইভাবে বেঁধে রেখে আসতো। সকালবেলা দেখতাম ঠিক ময়লা ফালায় যেখানে, ওইখানে শুধু পশমগুলো আছে, আর কিচ্ছু নেই, মুরগি 2টা নেই। এরকম কয়েক সপ্তাহ যাওয়ার পরে আমার নানুর অনেক অসুস্থ হয়ে পড়ে। পরে সে এক হুজুরের কাছে যায়। পাশেই আমার এক মামাতো ভাই আর বাপ এবং আদি আপ, ওরাও শুনছে কথা। ওর দাদা এইগুলার চিকিৎসা দিত, তার কাছে যায়। যাওয়ার পরে সে বলছে যে আপনি আর এইগুলা করেন না, দিয়েন না, এটা একটা শয়তানের খেলা। পরবর্তীতে যাই হোক ওই ঘটনা চলে গেল। আমি ওই নানুর বাড়ি তাকে জিজ্ঞাসা করি। এর মধ্যে ওই আমার নানু বলতেছে যে এই বাড়িতে 3 মাস পরে একটি বিয়া হবে, বিয়া ঢোল ঢক্কর বাজায় বিয়া। আপনার ওই 3 মাস পর যখন 3 মাস শেষ হয় ওই দিনই আমার এক মামি সে বিষ খেয়ে ওই বাড়িতে
মানে যেদিন ও বলেছিল ওই দিনই মারা যায়, মানে বিষ খেয়ে সে আত্মহত্যা করে। আমার মামি, সেই মামি তখন ক্লাস 10-এ পড়তো, আমার মতোই, মানে আমিও 10-এ পড়তাম, মামিও 10-এ পড়তো। আমার মামা বিয়ে করেছিল নতুন, 6 মাস হবে, ঠিক 3 মাস পর আমার নানি মারা যায়। তার মানে যা বলছিল সত্য হয়েছিল। যাই হোক, আমি আমার মূল ঘটনায় চলে যাই। পরে আমার নানি যখন মানে এগুলো জিজ্ঞেস করতো, হঠাৎ আমার নানি মানে ভার চলে যায়, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আমি মানে আমার খুব বাথরুম চাপে, তো গ্রামের বাড়ি তো, ঘরের পিছনে বিরাট একটা মানে বাগান, জঙ্গল, ওই জঙ্গলের এক সাইডে বাথরুম, একদম এক সাইড। তো আমি আমার ওই নানাকে বলি, নানা আমি একটু বাথরুমে যাবো। তা নানা আমাকে একটা হেরিকেন ঢালিয়ে আমাকে নিয়ে যায় বাথরুম, ওইখানে দিয়ে বলে তুমি ঢোকো, আমি সামনে আছি। তো আমি হেরিকেনটা বাইরে রেখে আমি বাথরুম শেষ করে আমি যখন বেরোই দেখি ওই নানা নাই, হেরিকেন ঠিক ঝুঁকতেছে। তো আমি হেরিকেনটা নিয়ে একটু ভয়ে ভয়ে আগুইতেছি, সেই ঘরের সামনে আসছি দেখি আমার নানু বাইরে হাইটা যাইতেছে। তো এরকম অনেকবার হয়েছে আমার নানুর সাথে, যখন এটা ভার করে তখনই নানু ওই ঘরের থেকে বাইরে দৌড়ে যাইয়া, তো আমরা পিছ থেকে বাইরে ধরে রাখতাম। আমি ওই দিনই স্বাভাবিক মনে করছি নানু মনে হয় বাইরে যেতেছে গিয়া, তো আমি নানুর পিছ দৌড় দিলাম। দৌড় দিয়ে গিয়া নানুকে যখন ওই বাড়ির উপরে মানে সামনেই একটা বড় রাস্তা, মাটির রাস্তা কাটতে, ওইটা এখন পিচ ঢালি হয়ে গেছে, আগে অনেক বড় রাস্তা ছিল। ওই রাস্তা থেকে নানুর বাড়ির থেকে রাস্তায় উঠতে অনেকটা উপরে উঠতে হয়। তো আমি নিচ থেকে নানুরে যখন আমার মানে তার কাপড়টা ধরলাম, নানু কইজান দাঁড়ান, সে আমাকে একটা ধাক্কা দিল, আমি উড়ে মানে ওই রাস্তার আর এক পারে গিয়ে পড়ে গেলাম। মানে এত শক্তি ছিল যে আমি কাপড়টা ধরে রাখছি, আমাকে এক টান দিয়ে ফালাই দিয়ে নানু ওই রাস্তা দিয়ে নাইমা নদীর পার, ওইখান থেকে কিছু দূর আগাইলেই তার উপর শাক খাত, ধান ক্ষেত, ওইটার মাঝখান দিয়ে পথ। ওই নদীতে আমরা সবাই ওই বাড়িতে বেড়াইতে গেলে গোসল করি, এবং ওই বাড়ি এবং এলাকার লোকজন ওই নদীতেই গোসল করে। তো তখন এত রাত্রে নানু হেঁটে হেঁটে ওই নদীর পারে চলে গেল, আমি তার পিছ চিল্লাচিল্লি করতে করতে যাইতেছি। আমি যাইতে যাইতে দেখি নানু নদীর মাঝে মানে কিছু দূর হাইটা, ওই নদীর ভিতরে অনেক দূর হাইটা যাওয়া যেত, মানে বুক পর্যন্ত পানি ছিল। তারপরে আবার বড় নদী, পদ্মা নদী অনেক বড়। তো ওই নদীর মানে কিছু দূর গিয়ে সে ডুব দেয়, আর বড় বড় মাছ উঠায় আর মাছ খায়। আমি বাইরে এই পারে দাঁড়ায় এত চিৎকার করতেছি, সে করে গিয়ে কিছুক্ষণ পরে ডুব দেয়, উঠে একটা মাছ খায়, হ্যাঁ আবার আমার শিক্ষা মাইরা বলে এই তুই খা। আমি বলতেছি যে নানু আমি মানে সব লোকজন ডাককে আনবো, আপনি আসেন এমন করেন না, আসেন। অনেকক্ষণ ট্রাই করতেছি, কিন্তু সে আর আসতেছে না, সে খালি ডুব দেয় আর ওইটা করে। তখন দূর থেকে একটা নৌকা, বড় নৌকা আসতেছে। নৌকাটার এক মানে রাসেল ভাই, নৌকার এক সাইডে যে ওরা রাত্রে সকালে ভাত রান্ধে এবং ওরা খায়, পরে পদ্মায় যায় মাছ ধরতে। তো ওই যখন আপনার ওই আগুন জ্বলতেছে, দেখতেছে, তখন আমি নানুরে বললাম ওই যে নৌকার লোক আসতেছে, ওই দিয়ে আপনার এখন ওই আগুন দিয়ে আপনার এখন ধরাম। এটা বলার সাথে সাথে নানু করলোকে আসতে সুন্দরভাবে উঠা আমার পাশ দিয়া আবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতেছে। তো আমিও তার পিছ হাঁটতে হাঁটতে বাড়ির দিক যাইতেছি। ঠিক যখন ওই রাস্তাটার কাছে গেছি, সে করলো কি মানে সে হলো হাতে, আমি হলো দৌড়ে। বিষয়টা এরকম, আমি দৌড়ে আর সে হলো হাঁটতে যায়, মানে এত স্পিড তার হাঁটায়। পরে ওই রাস্তার উপরে যখন উঠা আবার যখন নামতে গেছে, আমি একটু পিছনে, এরপর যখন আমি রাস্তার উপরে উঠতে দেখি কেউ নেই। আমি দৌড়ে গেছি, আস্তে আস্তে যাই ঘরের ভিতর যখন ঢুকলাম, ঘরে গিয়া দেখি রাসেল ভাই আমার যেই নানু ওই যে দিন তার উপরে ভার করছিল, তারপর সে ঠাস করে শুয়ে পড়ে, সেই নানু সেইভাবে আছে শোয়া, সেই জায়নামাজটার উপরে, তার গায়ে কোনো ভিজা পানি পুনি কিচ্ছু নেই। আমি একদম আমার সমস্ত শরীর অপসে, আমি আর কথা বলতে পারি না। আমি আসতে নেমে আমি তখন চিন্তা করি যে আসলে সে আসলে ভিজা নদীর থেকে ডুবাইয়া তার এই অবস্থা। আমি অবাক হয়ে যাই। আমি আবার একটু পাশে ওই যেখানে তারা গোসল করে আসা মহিলারা কাপড় পাল্টায়, ওইখানে আবার একটু হকি দিয়া দেখতে যায় দেখি যে ওইখানে কাপড় চোপড় কোনো কিছু নেই। এই আমি ঘরে আসলাম, আর আমি অজ্ঞানের মতো হয়ে আসতে পড়ে গেলাম। ওইভাবে আমি 2 দিন ছিলাম। পরবর্তীতে আমাকে তারা এত ডাকতে উঠানোর জন্য, আমি আর উঠতে পারি নাই, আমাকে খাওয়ার জন্য ডাকতে, বিভিন্ন করতে, তারা এসে তুমি ভয় পাইছো নি জিজ্ঞাসা করতেছে। আমি কিছু বলার শক্তি উঠছিল না ওইখানে। পরে আমার ওই জায়গা যে আমার নানু এরা সবাই দিয়ে ওইখানে ডান শরীফ মৌলানার একটা দরবার শরীফ আছে, সুরেশ্বর পীরের বাড়ি বলে সবাই, ওইখানে আমাকে নিয়ে গিয়ে ওই জায়গা যখন একটা হুজুর দিয়ে ঝাড়ফুঁক করে এবং গোলাপ জল আছে ওইটা পইরা আমার গায়ে পানি মারে, তারপরে আমি ওই সাথে সাথে আমার শরীর ভারও চলে যায়, আমি সুস্থ হয়ে তারপরে আমি মাদারীপুর চলে এসি।
এই ছিল আমার ঘটনা। সকলকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। আমরা চলে যাব আরও একটি ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবেন ফারহান। এবং ফারহান এসেছেন পুরান ঢাকা থেকে। তার কাছে আমি তাদের সেই ভয়ঙ্কর ঘটনাটা যেটা আমি শুনেছি আর কি, সেই ঘটনাটা শুনে ফেলি। হ্যালো লিসেনার্স, আমি ফারহান পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমেই রাকিব ভাই এবং মাকরুম ভাইকে আমি জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও 40 যারা লিসেনার্স আছেন এবং ভূতে ফেমে যারা লিসেনার্স, তাদের সবাই জানাচ্ছি অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি সর্বপ্রথম যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা, এবং একটা বাসার সাথে রিলেটেড এই ঘটনাটা। এবং এই বাসাটা এখন বর্তমানে কোথায় আছে সেটা এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, হয়তো বা সেটা শাঁখারী বাজার অথবা তাঁতি বাজারের কোনো একটা জায়গায় এখনো বাসাটা রয়েছে। কিন্তু বর্তমানে বাসাটা একটা 4 তলা বিল্ডিং, কিন্তু এর আগে বাসাটা একটা অনেক পুরনো একটা বাসা ছিল, এবং সেটাকে ভেঙে তারা এখনকার অবস্থায় নিয়ে আসে। আর এই বাসার মালিক যে ছিল এখনো অবশ্য মালিক আছে সেটা উনি হচ্ছেন একজন পুরনো হিন্দু জমিদার। তো উনি ছিলেন হিন্দু জমিদার, এবং ওনাদের বাসাটা যখন প্রথমে পুরনো ছিল কনস্ট্রাকশন করানোর আগে, তখন এই বাসাটার একটা স্পেসিফিক নাম সবাই জানতো, এবং এই বাসাটার নাম ছিল যে মন্দির আলা বাড়ি। কেননা বাসাটা অনেক পুরনো, অনেক দেয়ালগুলো অনেক পুরনো ছিল, দেখতেও প্রায় ব্রিটিশ আমলের বাসাগুলোর মতো ছিল। এবং সব থেকে যেটা মানে দেখার বিষয় ছিল সেটা ছিল যে মানে ছাদের উপরে, 3 তলা ছাদের উপরে যে ওদের যে চিলেকোঠা ছিল সেটার উপরে মানে 4টা গম্বুজের মতো ছিল, সেটা ঠিক মন্দিরের মতো। এই জন্য অনেকেই সেই বাসাটাকে মন্দির আলা বাড়ি নামেও ডাকতো। তো সেই বাসাটাকে যখন ভেঙে মানে কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশন দেওয়া হবে, ঠিক তখনই তারা যেটা পায় যে মাটি যখন খোঁড়া হয় ফাউন্ডেশন দেওয়ার জন্য, তখন তারা ওই বাসাটার নিচ থেকে প্রায় 7টা কুয়া পায়। এবং সব থেকে অবাক বিষয় ছিল প্রত্যেকটা কুয়াই ছিল তখন জীবন্ত। এত পুরোনো দিনের বাড়ি, মানে জীবন্ত কুয়া পাওয়াটা মানে একটা অবাক বিষয় ছিল। এবং প্রত্যেকটা কুয়া থেকে নাকি প্রচুর পানি বেরোচ্ছিল। তো তারা তারপর এই কুয়াগুলোকে মানে মাটি দিয়ে ভরাট করে পরে সেখানে একটা বর্তমানে যে বিল্ডিং সেটাকে দাঁড় করায়। তো যখন এই বাসাটাকে ফার্স্টে বানানো হয়, তারপর যে বাসার যে মালিক যে হিন্দু জমিদার ছিলেন তারা সবাই বাসায় উঠে স্থায়ীভাবে থাকা শুরু করে। তো প্রথমেই বেশ কয়েকদিন মানে কোনো সমস্যা হয়নি, বাসায় সব ঠিকই ছিল। কিন্তু একদিন হঠাৎ করে বাসার যে ওনার সে হঠাৎ করে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করতো। এবং সেই স্বপ্নটা এরকম ছিল যে সে তার বাসার যে 4 তলার ছাদ সেখান থেকে প্রত্যেকদিন রাতেই নাকি দেখতো যে তাকে কেউ একজন মানে গলা টেপে ছাদ থেকে ফেলে দিচ্ছে। এবং সেটা ছিল অনেক ছোট্ট একটা বামুনের মতো মানুষ, এবং তাকে গলা চেপে ফেলে দিত এবং তাকে বলতো যে তুমি কাজটা ভালো করোনি। তো এরকম সে প্রায় অনেক দিন, প্রায় 7 থেকে 8 দিন একই স্বপ্ন বারবার দেখতো। কিন্তু তখন সে বুঝতো যে মানে হয়তো বা কোনো রিজন আছে এটার পিছনে, কেননা এই বাসাটা অনেক পুরনো দিনের ছিল, এবং তাদের যে বাপদাদার যে মানে কোনো একটা হয়তো সমস্যা আগে থাকতেই পারে। তো তারপর সে যেটা করলো যে বাসায় অনেক পুরোহিত ডেকে আনলো, তারপরে সে বাসায় অনেক পুজো দিল। কিন্তু তারপরে যেটা হলো যে এই সবকটার সাথে দেখা বন্ধ ঠিকই হলো, মানে সে আর এই সবকটা দেখলো না ঠিকই, কিন্তু কিছুদিন পর বাসার যে যারা সদস্য ছিল তারা মানে হঠাৎ করে কিছু ছোটখাটো অদ্ভুত জিনিস বাসায় দেখতো। এবং সেটা হচ্ছে যে অনেক সময় ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ সেই বাসা থেকে শোনা যেত হঠাৎ করে। এবং মাঝে মাঝে কেউ হয়তো যখন সিঁড়িতে উঠতো পড়ে দিয়ে, তখন দেখতো যে কোনো একটা কালো ছায়া এ পাশ থেকে ও পাশে চলে গেছে। এরকম অনেক ঘটনাই ভাইয়া মানে ওখানে তখন জানা যায়। এই ওই বাসাটা মানুষ যারা ছিল তারা দেখতো। আর সব থেকে বেশি কমন যেটা ছিল, যখন কেউ ওই বাসার রুমগুলোতে একা থাকতো, মানে সম্পূর্ণ একা, যখন লাইট অফ করে ঘুমাতে যেত, একটা অদ্ভুত শব্দ তাদের কানে আসতো, সেটা হচ্ছে কেউ অনেক জোরে জোরে নাক ডাকছে। এরকম অনেক কমন ঘটনা এই বাসার যারা থাকে তারা সবাই মোটামুটি ফেস করছে। কিন্তু এখন স্পেসিফিক একটা ঘটনা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে ওই বাসার 4 তলায় একটা খ্রিস্টান ভাড়াটিয়া ওঠে, মানে খ্রিস্টান দম্পতি ওঠে। তারা এই ঘটনাটা ফেস করে, এবং তারা যখন ফার্স্টে ওই বাসায় থাকা শুরু করে, প্রথম তারাও মানে কোনো সমস্যা আসলে কিছু একটা দেখেনি। কিন্তু একদিন রাত্রে নাকি যে হাজবেন্ড ছিল, মানে তার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ওই বাসাটায় রাতে থাকতো, ওই রুমটাতে 4 তলার যে ফ্ল্যাটটাতে সেখানে থাকতো। একদিন রাতে হাজবেন্ডকে সম্পূর্ণ একা সেই বাসাটাতে রাতে থাকতে হয়। তো
ঠিক যখন সে রাতে মানে তার রুমে ঘুমিয়েছিল, তখন প্রায় গভীর রাত্রের দিকে সে একটা অদ্ভুত শব্দ তার কানে আসতো। সেটা হচ্ছে যে হঠাৎ করে মানে পানি পড়া শব্দ, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়া শব্দ। তখন সে চিন্তা করলো এত রাত্রে মানে পানি কোত্থেকে আসবে। সে ভালো মতো শব্দটাকে শুনলো এবং সে দেখলো যে এটা আসলে বাইরের থেকে না, এটা হচ্ছে তার রুম থেকে আসলে আসতেছে। এবং এই শব্দটা তার পাশের রুম থেকে আসতেছে, সেটা তার বাথরুম থেকে আসতেছে। মনে হচ্ছে কেউ সেই বাথরুমে গোসল করছে। এবং সে গোসল করাটা এমন যে ভাইয়া যে কেউ যদি মগ থেকে পানি নিয়ে বালতি দিয়ে গোসল করে ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম ঝপঝপ করে শব্দ হচ্ছে একটু পরপর। সে তখনও মানে কিছু বুঝতে পারেনি আসলে কি হচ্ছে। সে চিন্তা করে যে আমি পাশের রুমে দিয়ে দেখি, কেননা বাসায় তখন একদম খালি ছিল, তার ওয়াইফও বাসায় ছিল না। এই শব্দ কোত্থেকে আসবে আসলে? সে বাথরুমের সামনে গেল এবং দেখলো যে বাথরুমের গেটটা অর্ধেক ভেড়ানো এবং বাথরুমের লাইটটা তখনও জ্বলছিল। এমনকি সে যখন বাথরুমটা থেকে 2 হাত দূরে, ঠিক তখন তার মনে হচ্ছিল যে বাথরুমের ভিতরে কেউ দিব্যি গোসল করছে। পানির ঝপঝপ শব্দ সে তখনও শুনছিল। কিন্তু যখন সে বাথরুমের গেটটাকে ধাক্কা দিয়ে সরালো, সে দৌড়ের ভিতরে কিচ্ছু নেই এবং ফ্লোরটা সম্পূর্ণ শুকনা, এক ফোঁটা পানিও সে দৌড়ে ছিল না এবং বালতিগুলো সম্পূর্ণ উল্টানো ছিল। তো এটা দেখার পরে সে বেশ ঘাবড়ে গেল। আর এই বাসার কিছু কিছু ঘটনাগুলো সে আগে থেকেই জানতো এবং সে তখন ভয় পাওয়া শুরু করলো যে ব্যাপারটা কি আসলে, এই শব্দ আমি কোত্থেকে পেলাম। সে সাথে সাথে বাথরুমের গেটটা লক করে দিল এবং লাইটটাকে অফ করে তার পাশের রুমে সে ঘুমাতে চলে গেল। সে বেশ কিছুক্ষণ ঘুমালো। ঠিক তার কিছুক্ষণ পরে আবারও একই ধরনের শব্দ আবারও সে শুনতে শুরু করলো, সেই পানির ঝপঝপ শব্দ। এবং মনে হচ্ছে কেউ আবারও সেই বাথরুমে আবারও গোসল করছে। কিন্তু এইবার আর তার সাহস হলো না। সে চিন্তা করলো যে না, এইবার আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। এখানে আমি আরেকটা কথা বলবো, মানে সেই যে বেডরুমটাতে ঘুমাচ্ছিল সে তার রুমে আমরা যে ডিম লাইট যেটাকে বলি, সেই রকম একটা লাইট জ্বালানো ছিল তার রুমে, মানে ঘুটঘুটে অন্ধকার ছিল না। আর তার যে বেডটা ছিল সেটা হচ্ছে আপনার অনেক উঁচা এবং নিচে যে খালি জায়গা থাকে, মানে বক্স খাট না, এরকম একটা বেডে সে ঘুমাচ্ছিল আর নিচে খালি জায়গা। তো সে চিন্তা করলো যে না, এবার আমি আর পাশের রুমে, মানে খাটটা হয়তো এরকম যে খাটের নিচে ঢোকা যায়, হ্যাঁ রাইট, হ্যাঁ এরকম, বা এরকম পুরান ঢাকায় আমাদের এখানে এরকম খাট এখনো রয়েছে। ওকে, তো সে চিন্তা করলো যে না, আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। আর সে তার মানে সেই সাহসটা হারিয়ে ফেলছিল। সে চিন্তা করলো যে না, আমি একদম আমার বেডরুমের দরজা খুলে একদম নিচে চলে যাব। মানে নিচে গিয়ে কাউকে যদি পাই তখন কাউকে ঘটনাটা শেয়ার করবো। মানে একা সে আর থাকতে পারতেছিল না ভয়। তো সে যেটা করলো যে খাট থেকে যখন সে নামতে যাবে তখন সে যেটা দেখলো যে তার খাটের নিচে থেকে 2টা পায়ের পাতা বের হয়ে আসবে। এবং সেটা অনেকটা এরকম, যদি খাটের নিচে কোনো একটা লাশকে রেখে দেওয়া হয় এবং সেটা যদি 2টা পায়ের পাতা বের হয়ে থাকে ঠিক কেমন দেখাবে, ঠিক সেরকম। আর ওই 2টা পায়ের পাতা এত মোটা ছিল এবং কালো ছিল যে মানে সেটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল এবং তার মধ্যে একটা কথাও বের হচ্ছিল না। সে ডিম লাইটের মৃদু আলোয় এই জিনিসটা দেখার সাথে সাথে বিছানা থেকে নামার সাহস আর পেল না। সে বিছানায় তার একটা কম্বল তুলে সেই কম্বলটা মানে মুখের উপরে নিয়ে রাখলো, যাতে আর কিছু সে দেখতে না পারে। কোনো কিছু যদি আরও ঘটে সে যাতে এগুলো দেখতে না পারে। এবং সে যেটা করলো যে একটু পরে যখন সে কম্বলটা তার মুখ থেকে সরাতে যাবে তখন দেখলো যে সেটা সরানো যাচ্ছে না। মনে হচ্ছে তার উপরে কেউ চেপে বসে আছে, কোনো একটা অশুভ শক্তি তার উপরে চেপে বসে আছে এবং তাকে দম আটকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তখন সে প্রচুর মানে চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারলো না। সে অনেক মানে যেটা করলো যে অনেক মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে আর মানে রেহাই পেল না। হঠাৎ একটা সময় তার আর কিছু খেয়াল নেই তার সাথে কি হয়েছিল। এবং যখন ভোর হয়, ঠিক ভোরের দিকে সে যখন দেখে যে সে তার রুমের মেঝেতে পড়ে আছে এবং তার রুমের যা যা আসবাবপত্র ছিল, বিছানার চাদর, এগুলো সবকিছু মানে এলোমেলো। মনে হচ্ছে রুমটার ভিতরে এসে কেউ মানে সবকিছু তছনছ করে গেছে এরকম মনে হচ্ছে। এবং সবকিছু প্রত্যেকটা জিনিস ভাই মানে ওলট পালট করা ছিল তখন মানে রুমের ভিতরে। মনে হচ্ছে কেউ মানে এই রুমে থাকাটা মানে কেউ পছন্দ করতেছে না, এরকম কিছু একটা। এর পরদিন সে বাসার মালিককে এই ঘটনাটা জানায় এবং সেখান থেকে মানে তার মানে যা যা ছিল সেখান থেকে মানে সে আর থাকে নাই, সে বাসাটা আর ভাড়া থাকে না এবং সেখান থেকে সে চলে যায়। এই ঘটনাটা আমাকে ওই শাঁখারি বাজারের এক পরিচিত এক লোক আমাকে শেয়ার করে, তো ওই ঘটনাটা আমি শেয়ার করলাম। অনেক ধন্যবাদ ফারনান আপনাকে, এবং আশা করছি যে আপনাদের প্রত্যেকেরই এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা চলে যাবো SMS-এ। সাইমন পল্লবী থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে আরমান হোসেন সূর্য নাটুর থেকে। আজকের পড়তেছেন তার কাছে ভালো লাগছে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এমরি শাওন, আজকের ঘটনাগুলো ভয় লাগছে না তার কাছে, এবং তিনি বলছেন প্লিজ আগামী এপিসোড থেকে ভয়ঙ্কর ঘটনা চাই
এটা আমার রিকোয়েস্ট। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। রবিন আমাদের মীর হাজিরিবাগ থেকে লিখেছেন, আজকের ভূতে কাম ভালো লাগছে। আকাশ গাবতলি থেকে আমাদের লিখেছেন, আকাশ গাবতলি আমিনবাচ্চা থেকে আমাদের লিখেছেন যে আচ্ছা, ঘটনাগুলো আমাদের খুবই ভালো লাগছে, আমার মেসের সবাই শুনছে। আমাকে মিমি সাভার থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে হ্যাপি নিউ ইয়ার। এর আগেও কয়েকবার SMS দিয়েছেন তিনি। আমাদেরকে নীলিমা যাত্রাবাড়ি থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে SMS-টা পড়া হয় না কেন, এবার না পড়লে ভূত FM শুনবো না। আমাদেরকে সুমি রাজশাহী থেকে SMS করেছেন এবং তার PSC এক্সামের জন্য তিনি বেশ কিছুদিন আমাদেরকে শুনতে পাননি, এখন আবার শুনছেন। আমি আশা করব যে অবশ্যই শুনবেন, সবসময় আমাদের সাথে থাকবেন, এর বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তবে সবার আগে কিন্তু ভাইয়া পড়াশোনা, তারপরে অন্য সবকিছু। পড়াশোনাটা কিন্তু ঠিক রাখতে হবে, তাহলে ভূত FM অনেক মজা করে শোনা যাবে। আমাদের সাথে মাঝে মাঝে আমাদের এখানে উপস্থিত হতেন আবরার ভাই, যিনি এখন আমেরিকায় রয়েছেন। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, সেটা তিনি আমাদের জানিয়েছেন। তো থ্যাংকস ফর বিং উইথ আস। আশা করছি যে আমাদের সাথে আপনি এনজয় করছেন। আমাদেরকে রাকিব SMS করেছেন আমাদেরকে বিজয় ধানমন্ডি থেকে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি তানি 69 বোট বাজার থেকে, এবং শীতের রাতে ভূত FM অসম লাগে এবং সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ ফাহাদ। ওকে, আমাদেরকে রনি SMS করেছেন এবং তিনি বলছেন যে তার কাছে প্রচন্ড ভয় লাগছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। ভয়ে আপনার হাত পা কতটা ঠান্ডা আমি জানি না, বাইরে যা ঠান্ডা এখন মুশকিল বোঝা যে কোনোটাতে বেশি ঠান্ডা হচ্ছে। তবে ঘটনাগুলো আমার কাছে ভালো লাগছে আজকে, এটুকু বলতে পারি আর কি। রফিক আমাদের SMS করেছেন আমাদেরকে আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI স্পেস দিয়ে আপনার নাম, পেজ দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে জেনে রাখুন bhoothfm@radiofurti.fm, অর্থাৎ BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা বলেছিলাম যে আজকে আমরা চেষ্টা করেছি ভূত এফএমটাকে কত বেশি জমজমাট করা যায়। পুরনো আমাদের অতিথি যারা রয়েছেন, যাদের ঘটনা আপনাদের সবসময় ভালো লাগে এবং আপনারা বলেন যে পুরনো এপিসোডগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং নতুন এপিসোডে চাইতেও, কিন্তু পুরনো মানুষগুলোই সেটা আবার আসেন বারবার করে। যাই হোক, পুরনো মানুষজন যখন আসেন তখন সেই এপিসোডগুলো কেমন লাগে সেটা আমাদের একটু জানাবেন প্লিজ। যাই হোক, আমরা আগে চেষ্টা করেছি যে আপনাদেরকে নতুন বছরে নতুন কিছু একটা উপহার দিতে। না, আমার কথা শুনে মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে, সেরকম কোনো ভয়ের কারণ নেই, আরও বেশ কিছুক্ষণ আছি আমরা। এবং আমরা এখন আবার আমরা নেক্সট ঘটনায় চলে যাব এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করছেন বাবু ভাই। তিনি তার জীবনের ঘটনাগুলো বলবেন এবং আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। Thank you, Ratul bhai, and happy new year to everyone, all the listeners. আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, ওনার নামটা সঙ্গত কারণে বলতে যাচ্ছি না। ওনার বাসা হচ্ছে মিরপুর পাইকপাড়ায় এবং ওনার বাসায় ঘটে যাওয়া কিছু ঘটনা এবং বাসা নিয়ে আর কি। তো ওনার বাসাটা হচ্ছে মিরপুর পাইকপাড়ায়। এটা বেশ পুরনো বাসা, বলা চলে প্রায় 40 years এর কাছাকাছি আর কি বাসার বয়স। তো বাসাটা প্রথম দিকে এটা কোনো হন্টেড কোনো ঘটনা ছিল না, এটা নর্মালি ছিল। তো ওনারা ওই বাসার মধ্যে একটা গাছ লাগান। তো গাছ লাগানোর পরে মানে গাছটা সম্ভবত কামরাঙা গাছ হতো। হ্যাঁ, এই গাছটা লাগানোর পর গাছটা বড় হওয়ার পর থেকে যত ভৌতিক জিনিসপত্র শুরু হয় বাসায়, মানে সামথিং লাইক স্পুকি টাইপের কিছু ঘটনা ঘটে। তো এর মধ্যে বাসাটার প্রথম ঘটনাটা যেটা বলি, ওনার চাচা ওই বাসায় থাকতো এক সময়। তো চাচা প্রায় রাতে একটা জিনিস ফিল করতো, একটা রুম ছিল, রুমটার মধ্যে শোয়ার পরে আর জিনিসটা আমাদের মাধ্যম ভাবে মাঝে মাঝে ফিল করে স্টুডিওতে, যে উনার বুকের উপরে মনে হতো হঠাৎ মানে ভারী কোনো মানুষ, মানে লোমশ কোনো মানুষ এসে ওনার বুকে উঠে বসতো এবং ওনার হাত পা টেনে ধরতো। হ্যাঁ, এই তো অনেকে আবার ওই যে বোবা ধরা বলে, কিন্তু আমি অনেকে শুনেছি ঠিক জিনিসটা এমনও নাকি না। এবং ওই চাচা উনি সব জ্ঞানে থাকতেন। উনি যখনই ওনার বুকে, এবং উনি মানে স্পেসিফিকলি বর্ণনা করছে যে উঠে বসতো সে বেশ বড় টাইপের একজন মানুষ, লোমশ টাইপের, এবং ওনার বুকে উঠে পড়ে ওনার হাত পা টেনে ধরে রাখতেন। উনি একটু নড়তে পারতো না, শব্দ করতো এবং মানে প্রচন্ড উনি গড় করে শব্দ করতো, বাট নড়তে পারতো না। এনিওয়ে, তো উনি তখন শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যেটা করে, আপনার কাজের মানুষ যারা আছে বাসার, এরকম দুটো কাজের মানুষকে বলতো, তোমরা আমার রুমের বাইরে থাকবা, আমার যদি এরকম ফিল হয়, তোমরা যখন গোঙানি শুনবা তখন এসে আমাকে ঘুম থেকে উঠাবা।
এবং কাজের মানুষ এরকম কয়েকবার করছে কাজটা। তো এটা করার পরে দেখা যাচ্ছে যে একদিন উনি ভয়ঙ্কর কিছু ওনার সাথে ঘটে। ওই দিন উনি একলা ছিল ওই বাসায়, এবং এই ঘটনার পর থেকে উনি বাসা থেকে চলে যায়, এবং ওই বাসা উনি আর কখনই আসে না। এখন ওনাকে দেখা করতে আসলে দূর থেকে আসে, 1 ব্লক দূরে গাড়ি দেখে উনি ওখানেই ডাকে, ওখানে কথা বলতে ওখান থেকে চলে যায়, বাসায় আর ঢোকে না। তো বুঝতে পারছেন যে বয়স্ক মানুষ, তিনি বাসায় আর ঢোকে না। সো দের ইজ সামথিং ভেরি ব্যাড স্পুকি হ্যাপেন টু হিম, যে এটা উনি কারোর সাথে আলোচনাও করে না উনি। তো যেটা হয়, একদিন ওই বাসায় আমাদের ফ্রেন্ড বিয়ে করেন, ভাবি দেশের বাইরে থাকেন। তো ভাবি যখন বাসায় আসেন, একদিন রাতে ওনারা ছাদে যান সন্ধ্যার সময়। ছাদে কিছুক্ষণ সময় কাটায় গল্প করে। যখন সন্ধ্যা হয়ে আসতেছে, তো এই সময় বাসায় নামে। তো যখন নেমে আসছে ওনারা দুজন, তো মনে হচ্ছে যে ওনাদের মাঝখান থেকে বাতাসের মতো কিছু একটা প্যাক করে গেছে। তো এটা প্যাক করে যাওয়ার পর ওনার ভাবির কাছে একটু পুকি লাগে ব্যাপারটা, মানে কেমন যেন লাগে ওনার কাছে, মানে গা শিরশিরানি একটা ব্যাপার। তো ওনারা যখন নেমে আসছে, সিঁড়ির গোড়ায় দেখা হয় ওনার এক চাচার সাথে। তো তিনি বলেন যে, তোমরা উপর থেকে আসছো, তুমি দাঁড়াও। উনি খুব পলিজার টাইপের মানুষ। উনি যেটা করে, ভাবির কপালে হাত দিয়ে দোয়া করে একটা ফু দেয়। তো ফু দেওয়ার পরে উনি বলে যে, কি ছিল, আপনি কেন, এটা কি হলো, ফু দিলেন কেন, কি ব্যাপার? তো বলে যে, মা, তোমার সাথে একটা অশরীরী জিনিস চলে আসছিল ওপর থেকে, তো এরকম সন্ধ্যার সময় যাবা না সাথে বলে উনি তারপর বলে, যাও, এখন যাও বাসায়। তো উনি অ্যাপার্টমেন্টে আসে। তো ওই দিন গভীর রাত, ওই ফ্রেন্ড উনি কাজ করছেন পিসিতে রাতে, ভাবি শুয়ে রাতেন বিছানায় ঘুমাই গেছেন। তো এরকম সময় হঠাৎ করে ভাবি মানে ওনার নাম ধরে আস্তে আস্তে ডাকতেছে। ডাকটা অদ্ভুত টাইপের, হ্যাঁ, যে যেমন ধরলাম ওনার নাম ধরেন, যে কোনো একটা এক্স ধরলাম আর কি, আস্তে আস্তে ওনার নাম ধরে ডাকছেন। তো নাম ধরে যখন ডাকছেন, তখন উনি আস্তে আস্তে বলতেছে, কি ব্যাপার, ডাকতেছো কেন? তো কোনো রেসপন্স নাই। তো উনি একসময় ওই ইসের থেকে, চেয়ার থেকে উঠে যেয়ে ভাবির কাছে যায়, যে বলে, কি ব্যাপার, ডাকতেছো কেন? তখন ভাবি মানে ধাপ করে চোখ মেলে, এবং চোখ মেলাটা খুব অস্বাভাবিক, যেমন একটা মানুষ যেটা হঠাৎ শুয়ে থেকে চোখ মেলে, ঠিক সেভাবে চোখটা মেলে। মেয়েতে উনি শুদ্ধ ভাষায় কথা বলতেন সবসময়। উনি ঠিক অশুদ্ধ টাইপের ভাষায়, মানে যেটা কলিকল যে টাঙে আমরা কথা বলি, ভাই বলে যে, আমাকে ডাকতো কেন, উঠে না কেন ঘুম থেকে, এবং গলার টোনটাই ডিফারেন্ট। তো উনি বেশ থতমত খেয়ে যায়। বলে, কি ব্যাপার? এবং এতটুকু কথা বলে ভাবি আর কোনো কথা বলতে থাকে না, চুপ করে আসছে, তাকায় আসছে। তো উনি তখন ভাবিকে জোরে ধাক্কা দেয়। তো জোরে যখন ধাক্কা দেয়, তখন মনে হয় ঘুমটা দ্বিতীয়বার ভাঙলো। ধর্ম করে উঠে বসে চিৎকার চিল্লাচিল্লি করে যে, আমি এতক্ষণ এমন একটা জগতে ছিলাম অন্যরকম, আমি তোমাকে ডাকতেছি, তুমি শুনতেছো না, চিৎকার করে ডাকতেছিলাম তোমাকে। তখন উনি বলে, না, এরকম তো কিছু হয়নি, তুমি আস্তে একবার ডাকছো। যাক, রাতটা অনেকক্ষণ মনেরা কাটিয়ে যায় ওভাবে আর কি, জেগে থেকে। তো ভাবি তো পরে ওখান থেকে চলে যায়। কিন্তু ওই বাসায় আরো ঘটনা ঘটে। ওই বাসাটাতে ওনার এক ফ্রেন্ড, ওই বাসায় এই ধরনের ঘটনা যেহেতু ঘটে, এবং অনেক সময় অনেক শব্দ শোনে, এটা শোনেন। তো ওনার এক ফ্রেন্ডকে উনি এই ঘটনাগুলো বলতো, আমাদের বাসা ফ্রেন্ড মানে অনেকের সাথে আলাপ করতো, আমাদের সাথে আলাপ করতো। তো বললো যে, এরকম আমার বাসায় এরকম ঘটে। সেই একটা ফ্রেন্ড একদিন বলছে, তোর বাসায় কি আছে, সব ফালতু এইসব জিনিসের কোনো বেল নেই, হ্যাঁ, আমি এগুলা কি কেয়ার করি না, ভয় পাই না, যাবো তোর বাসায়। তো একদিন ওই ফ্রেন্ড আসছে বাসায় দিনের বেলা, তো এসে বাসায় ঢোকার পরে ওনার যে রুমটা, ওনার অ্যাপার্টমেন্টটা, উনি ওখানে একাই থাকেন আর কি। তো ওখানে ঢুকে বসে ল্যাপটপে কাজ করতেছে ফ্রেন্ডটা। তার ওই বাসায় ঢোকার সময় নাকি ফ্রেন্ডটা বলছিল যে, এই বাসায় কি আছে, জিন আছে না কি আছে, আমি এগুলা দেখতে চাই, তোরা পারলে আমাকে কিছু করিস, এরকম কিছু কথা বলে ফ্রেন্ডটা ঢুকছিল। তো ঢুকে ল্যাপটপে কাজ করতেছে বসে। তো এই সময় হঠাৎ করে সে শোনে আর কি, এটা হচ্ছে পরে ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনাগুলো। কিন্তু ফ্রেন্ডটা শুনে যে জানলার মধ্যে কেউ টোকা দিচ্ছে, টক 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 করে একটু টোকা দিচ্ছে, আর বলতেছে, আমাকে ভিতরে ঢুকতে দাও, একটা মেয়ের গলা। তো এটা যখন শোনার পরে সে করছে কি, একটু চিন্তায় পড়ছে যে কে এখানে, এবং জানালা যেখান থেকে টোকা মারতেছে ওই জায়গাটা রাসেল ভাই একটা মানে ফাঁকা জায়গা, দুই পাশে আপনার ব্যারিকেড দেওয়া, তালা মারা, গ্রিল দিয়ে আটকানো, ওখানে যাওয়ার কোনো উপায় নেই, কোনো মানুষ নর্মালি ঢুকতে পারবে না তালা না খুলে। তো এটা শুনে সে একটু চিন্তা করলো, জানলার কাছে যে দেখে কেউ নাই। তো সে তারপর করলো কি, হেঁটে গেল, যে আমার ওই যে ফ্রেন্ড ওনাকে ডাকলো, ডেকে বললো যে, তোর বাসায় আমি আসছি, এখান থেকে আমি শুনতেছি কে যা জানলা নক করে বলছে ঢুকতে একটা মেয়ের গলা। আমার ফ্রেন্ড বলছে, ফাইজলামি করছে কি, চল। সে আবার আসছে, উনি জানালাটা খুলছে, জানলা খুলে বাইরে যখন তাকাইতে কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা, তালা মারা, মানে ঢোকারও কোনো অপশন নাই। তো বলতেছে যে, এখানে কোনো অপশন নাই, কে ঢুকতে বলে সে বলতেছে, জানলার দিক বাইরে তাকায়, কে ঢুকলো এসে।
হঠাৎ করে সে পিছনে ফিরে তাকায় দেখে একটা আয়না ছিল ওনার ফ্রেন্ড চেয়ারে বসা, আয়নাটার দিকে তাকায় আছে এবং তার শরীরটা ফ্রিজ হয়ে গেছে, লাইক লকড। মানে একটা মানুষ যখন লকড হয়ে যায় না, ধরুন অনেক সময় মানুষ দেখা যাচ্ছে পুরো মানে শরীর শক্ত হয়ে গেছে একটা পজিশনে, লকড। তো উনি তাকে বলে যে এরকম কেন, কোনো ফাজলামি করতেছে, কিছু করতেছে? তো উনি আসে, এসে করে কি ওকে ধাক্কা দেয়, বলে দেখে ধাক্কা দিয়ে নড়াচড়ার কোনো খবরই নেই। আর ফ্রেন্ডটা ছিল খুব লিন অ্যান্ড থিন, খুব হালকা পাতলা গঠনের, মানে ধাক্কা দিলে, এবং আমার যে ফ্রেন্ডের কথা বলতেছি উনি বিশাল, ওনার আকৃতি বিশাল, হি অ্যাবাভ 6 feet tall, 6 ফিটের উপরে উনি লম্বা এবং বেশ স্বাস্থ্যবান। তুমি যখন ধাক্কা দিত বন্ধুর কিন্তু সরে যাওয়ার কথা, তো বন্ধু দেখতে নড়তেছেও না, শরীর এত স্থির। তখন উনি করে কি, তাকে একটা লাথি দেয় জোরে। লাথি দেওয়ার পরও দেখে যে সে নড়তেছেই না। তখন উনি কি করে, ওনার চাচাকে ডেকে নিয়ে আসে ঘর থেকে, আরেক ফ্ল্যাট থেকে, যায় আসো ও এরকম ব্যবস্থা, কি ব্যাপার। তো দুইজনে মিলে নাকি তাকে উঠাও করতে পারে নাই, কোনো মতো ছেঁচড়ায় আপনার ড্রয়িং রুমে নিয়ে আসে, লিভিং রুমে নিয়ে এসে বসায়। তখন তাকে ওই যে অনেক কি করা হয়, দোয়া পড়ে ফু দেয়, পানি ছিটায়, এটি করার পর আস্তে আস্তে এক সময় তার সে হুঁশ ফিরছে, কিন্তু সে কথা বলতে পারতেছে না, সে ইশারায় বোঝাচ্ছে যে সে কথা বলতে পারতেছে না। তো এই অবস্থায় তাকে অনেক দোয়া টোয়া পড়ে ফু দেয়, পানি খাওয়ায়, তখন তার হুঁশ আসে। তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুই এরকম ফিরে গেল? তখন নাকি সে বলে, যখন ওই ফ্রেন্ডটা দরজা খুলছে আর কি, জানলাটা খুলে যখন কথা বলতেছে, এই সময় সে পাশে আয়না দিয়ে দেখে একটা মেয়েটা এসে তার দিকে তাকায়, হাসে, এবং মানে সামহাও তার কাছে এসে তার ভেতরে ঢুকে যায় আর কি, এবং সে ওখানে ওরকম ভাবে প্রক্তের মতো হয়ে যায়। হ্যাঁ, এবং সে প্রচন্ড ভয় পেয়েছে। এরপর থেকে সে ওই বাসায় আর আসে না। এরপর ওই বাসার লাস্ট ঘটনা যেটা শুনলাম, which was like 2 to 3 days ago, 2 দিন বা 3 দিন আগে, এই নতুন বছরই সম্ভবত, ওই ফ্রেন্ডের কাজিন ওনার বাসায় আছে, আর বোনরা আছে আর একটা রুমে শুয়ে আছে ওখানে। তো রাতের বেলা ওনার কাজিনকে, ছোট কি স্কুলে পড়ে, মুখে বলতেছে যে ইউ নো হোয়াট, আই ক্যান সেন্স জিন। রাতের বেলা ঘুমানোর আগে বলতেছে আই ক্যান সেন্স জিন, আমার মনে হচ্ছে এখানে জিন আছে। এটা বলার সাথে সাথে তো কাজিন বলতেছে তা তুমি দুষ্টুমি করতেছো। হ্যাঁ, এটা বলার সাথে সাথে দেখে তার রুমে মধ্যে দরজাকে টপ টপ করে নক করছে 2টা, এবং 2টা নক যখন করছে তখন তারা কি করছে, আস্তে করে উঠছে, বিছানার থেকে উঠে হেঁটে গেছে। উনি গেছে, আমার ফ্রেন্ডটা গেছে, উনি যে দরজা করছে দেখে করিডোর ফাঁকা, কেউ নেই করিডোরে। তো আরেক রুমে বোনরা শুয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করছে, তারা একদম ঘুমে বেঘর, তারা উঠেই নেই। কাজিন ভয়ের চোটে বলছে আমি এখানে থাকবো না তোমার সাথে, তোমার এখানে ভয়ের ব্যাপার স্যাপার আছে, আমি তোমার আপু রুমে যে শোক। তো ও করছে কি, সেই ওদের রুমে গেছে, যে ওই আপুর হাজবেন্ড ছিল, উনার সাথে থাকার জন্য রুমে ঢুকছে। উনি ওদেরকে ঢোকায় দিয়ে যখন আবার ব্যাক করে রুমে আসছে, রুমে এসে গেটটা লাগানোর সাথে সাথে দেখে আবার টুক টুক করে নক দরজার মধ্যে। উনি ভয়ের চোটে ভয়ও পাইছে, আবার দরজা খুলছে সাথে সাথে। দরজাটা খোলার সাথে দেখে কেউ নেই, করিডোর ফাঁকা। উনি তাড়াতাড়ি দরজা লাগাই দিয়ে শুয়ে পড়তে। এটা হচ্ছে লেটেস্ট ঘটনা, এই 2 দিন আগে ঘটছে ঘটনাটা। তো এরকম প্রায় ঘটে, এবং উনি বলছে যে কেউ যদি আসতে চান, আমাদেরকেও বলছে ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু কাম অ্যান্ড ইনভেস্টিগেট, অর কেউ যদি আসতে চায়, দেখতে চায়, সে ওয়েলকাম বাসা আসার জন্য। হ্যাঁ, অবশ্যই You can go and stay there. Okay. তো অনেক ইন্টারেস্টিং, এবং আপনার সবচেয়ে বেশি মানে বেস্ট পার্টটা ছিল এটা যে ইনভাইট করা সরাসরি, যে আপনি নিজেকে এক্সপিরিয়েন্স করতে পারেন। সো কারো যদি মানে ইচ্ছা থাকে এবং সত্যি কোনো কিছু এক্সপিরিয়েন্স আমরা ইনফ্যাক্ট কাজও করতে পারি, আমরা ওখানে যে আমরা একটা আমাদের কি বলবো, যে আমাদের একটা এপিসোডও আমরা ওখানে করে ফেলতে পারি। ওকে, বাট আমি আসলে I don't want to face them আর কি, যারা ওখানে থাকেন বা এরকম কিছু একটা চললে এটা লাইভ হয়ে যাবে। এটাই দেখা যায়। হ্যাঁ, দেখা যাক কি হয়। নতুন বছরটা ভাবছিলাম ভালো যাবে। যাক, আমরা চলে যাচ্ছি আমার পার্টনারের কাছে তারা আর একটি ঘটনা শোনার জন্য। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আসলে আমাদের পুরোনো ধারার একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করে রাহি ভাই, যার বাসা হচ্ছে সুত্রাপুর। তো ওনাদের এলাকায় একটা ঘটনা, এবং এটা হচ্ছে একটা স্পেসিফিক একটা বাসার সাথে জড়িত, এবং এই বাসাটার মালিক হচ্ছিল এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু জমিদার। তো এই বাসাটা সে এক সময় এক মুসলিম ভদ্রলোকের তেল করে ভারতে চলে যায় সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে। ওই মুসলিম ভদ্রলোক যখন এই বাসাটাকে প্রথমে কেনে, তো উনি যেটা একটা অদ্ভুত জিনিস স্টোর রুমের দিকে মানে লক্ষ্য করে, যে স্টোর রুমের যে ফ্লোরটা সেখানে অনেক বড় একটা গর্ত, এবং সেটা মোটামুটি একটা অনেক মানে গভীর একটা গর্তের মতো। তো এই গর্তটাকে আশেপাশের প্রতিবেশী যে লোকজন তারা অনেকে বলতো যে এটা একটা সুড়ঙ্গের মতো। তো এরকম
সে ওই যখন বাসাটা নতুন কিনে তখন অনেক কিছু চেষ্টা করে যে ভিতরে কি আছে দেখার জন্য, কিন্তু সে মানে এটার কোনো সলিউশন পায় না, অনেক কিছু চেষ্টা করার পরেও কিছু পাওয়া যায় না। তো তারপর তারা যেটা করে সেই মানে গর্তটাকে একটা কাঠের তক্তা দিয়ে খুব ভালো মতো বন্ধ করে দেয়। আর যখন সে নতুন এই বাসাটা কিনে ওই প্রতিবেশী লোকজন বলতো যে বাসাটা একটা অভিশপ্ত বাসা, কেননা এখানকার আগের যারা মালিক ছিল তারা নাকি অনেক মানে খুনটুন করে মানে লাশ এই গর্তটার ভিতর ফেলে দিত। এরকম অনেক ঘটনাই সেই বাসাটা কেনার পরে আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে শুনতে পায়। কিন্তু এখন কি আর করার, বাসা যেহেতু কিনেই ফেলতে এখানেই থাকতে হবে। আর সে ছিল এক ব্যবসায়ী ছিল এবং সে শ্যামবাজারে চালের ব্যবসা করত। তো যেটা দেখা যেত যে তার বাসার যে স্টোর রুমটা, যে স্টোর রুমটাতে একটা গর্ত পাওয়া যায়, সেই স্টোর রুমটাকে তারা গুদাম ঘর হিসেবে ইউজ করতো। এবং প্রত্যেক দিনে দেখা যেত যে চালের বস্তা সেই গুদাম ঘরে জমা রাখা হতো এবং একসময় আবার সেটা দোকানে নিয়ে যাওয়া হতো। তো প্রায় সারাদিনই ওই গুদাম ঘরটা প্রায় খোলা থাকতো, স্টোর রুমটা প্রায় সারাদিনই খোলা থাকতো। তো তারপর যেটা হয় যে এক বুড়ো তাতাকে মানে কেয়ারটেকার মানে রাখে তারা ওই বাসায়, এবং তার কাজ ছিল যে প্রত্যেকদিন রাতে যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন ওই স্টোর রুমটাকে ভালো মতো ফ্রেশ করে দেয়, এবং বাসার স্টোর রুমটার আগে অনেক বড় একটা করিডোরের মতো জায়গা ছিল, সেই জায়গাটাকে খুব ভালো মতো পরিষ্কার করে দেওয়া। তো এই কাজই সেখানে সে করতো, এবং সেই একতলায় ওই স্টোর রুমের পাশে 2-3টা ছোট ছোট রুম ছিল, সেখানেই থাকতো, এবং আরো কয়েকটা রুম প্রায় খালি পড়ে থাকতো, কেউ থাকতো না সেখানে। তো একদিন রাত্রে সে তার কাজ শেষ করে স্টোর রুমটাকে ভালো মতো লক করে তার রুমে ঘুমাতে গেছে। তো গভীর রাত্রের দিকে তার কানে একটা শব্দ আসলো, সেটা হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন গেট নক করছে, এবং সেটা গেট নক করছে ওই স্টোর রুমের ভেতর থেকে। মনে হচ্ছে যে স্টোর রুমটাতে একটা গর্ত ছিল, সেই ওই স্টোর রুমটা থেকে মনে হচ্ছে ভেতর থেকে কেউ অনেক জোরে জোরে গেট নক করছে। এবং এটা শোনার পরে তার ঘুম ভেঙে গেল, এবং সে ভাবতে শুরু করলো যে কি ব্যাপার। স্টোর রুমটাকে সে একটু আগে তালা মানে লক করে আসছিল, কিন্তু হঠাৎ করে সেটার ভিতরে আবার কে থেকে যাবে, মানে সেখান থেকে কে বা গেট নক করবে, খুব আনইউজুয়াল একটা বিষয় ছিল। এবং সে নাকি ওই যে বিশাল বড় করিডোরটা ছিল সেখানেও কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পেত, এবং সেটা হচ্ছে অনেকটা কেউ যদি লাঠিতে ভর দিয়ে হাঁটে, মানে কারো যদি পা খোড়া থাকে এবং লাঠিতে ভর দিয়ে হাঁটে, এরকম ঠুকঠাক একটা শব্দ হয় রাতের বেলা, ঠিক সেরকম একটা শব্দ সে শুনতে পেত। মনে হচ্ছে করিডোরের এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে কেউ হাঁটে। তো এইগুলো মানে সে মানে শুনতো এবং প্রচুর ভয় পেত, এবং এই বাসার আগের যে ইতিহাস সেটাও তার জানা ছিল, মানে এরকম আশেপাশে লোক থেকে শুনে সে মানে জানতো যে বিষয়গুলো। তো তখন মানে সে তার সাহস হতো না যে রুমের দরজাটা করে দেখবে যে কে হাঁটে আসলে। সে প্রচুর ভয় পেয়ে যেত। এভাবে প্রায় মোটামুটি রেগুলারে সেরকম কিছু একটা শব্দ সে শুনতে পেত প্রত্যেকদিন রাতে, এবং সে একদিন চিন্তা করলো যে না, এই ঘটনাগুলো বাসার যে মালিক সে মালিককে বলে দিবে। এবং সে মালিককে বলল, কিন্তু বাসার মালিক তার কোনো কথাই বিশ্বাস করলো না। সে বললো যে তুমি বুড়ো হয়ে গেছো, মানে উল্টাপাল্টা শুনেছো, এগুলো আমার ঠিক না আসলে, মানে এরকম কিছু হচ্ছে না আসলে। তো তার ভিতরে কেউই বিশ্বাস করতো না। এভাবে আরো কয়েকদিন কেটে গেল, এবং তারপরে একদিন রাতে সে তার কাজ শেষ করে মানে স্টোর রুমে ভালো মতো লক করে সবকিছু মানে পরিষ্কার করে করিডোরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে তার রুমে ঘুমাচ্ছে। ঠিক গভীর রাতের দিকে আবারও সে মানে গেট নক করার শব্দ, কিন্তু আজকে গেট নকটা স্টোর রুম থেকে হচ্ছে না, আজকে শব্দটা শোনা যাচ্ছে তার রুমে কে যেন এসে গেট নক করছে। এবং সেটা কয়েকবার নক করার পরে তার নাম ধরে কে যেন একবার একটা পুরুষ কণ্ঠে ডেকে তারপর একদম নিশ্চুপ, আর কিছু শোনা যাচ্ছে না। তখন তার ঘুম ভেঙে যায়, এবং সে মনে করে হয়তোবা দোতলায় বাসার যে মালিক থাকেন ফ্যামিলি নিয়ে, হয়তোবা সে হয়তোবা তাকে নক করে ডেকেছে কোনো একটা কাজের জন্য। সে যেটা করে যে রুমের দরজাটা খোলে, এবং সে যেটা দেখে যে সম্পূর্ণ করিডোরটা একদম খালি, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, কিন্তু একটু আগে সে কে যেন তাকে ডেকে গেছে। সে যখনই রুমের ভিতরে ঢুকবে এবং দরজাটা লাগিয়ে দিবে, সে তার চোখে পড়লো করিডোরটার আরেকটা প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে, মানে দূরে অন্ধকারে সে ঠিক মতো অস্পষ্টভাবে একটা মানুষের প্রতিচ্ছবি দেখতে পেলো। এবং সে অনেক ডাকাটাকি শুরু করলো যে আপনি কে আসলে, মানে কাকে চান, কিন্তু সেটা কোনো অ্যান্সারই দিল না। সে সাথে সাথে ওই যে ছায়া মূর্তিটার দিকে মানে হাঁটা শুরু করলো, এবং একটা সময় সে দেখলো যে এটা আসলে কোনো পুরুষ না, এটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলার মতো, এবং সেটা হচ্ছে যে একটা শাড়ি পরা ছিল এবং ছোট মানে অনেক বেটে গরমে একটা বৃদ্ধা মহিলা মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এবং তার হাতে একটা লাঠির মতো শব্দ। এবং সে তখন এটা দেখার সাথে সাথে তার মনে পড়ে গেলো গত রাতের কথাগুলো, কিছুদিন আগে ঠিক ঠুকঠাক শব্দ সে শুনতে পেত, ঠিক সেই কথাটা মনে পড়ে গেল। সে বুঝলো যে মানে উনি এই জিনিসটাই হয়তোবা মানে আগে শুনতো, এই ঘটনাটাই আগে শুনতো। এবং সে যেটা করলো যে সাথে সাথে মানে পালিয়ে দেখার চেষ্টা করলো যে ওটা আসলে কোথায় যায়।
এবং ওটার চেহারা সে কিছুই দেখলো না। দেখলো যে ওটা দিব্যি হেঁটে সেই স্টোর রুমের দিকে যাচ্ছে এবং স্টোর রুমের দরজাটা খুলে সেই স্টোর রুমটার ভিতরে ঢুকে গেল। সে সাথে সাথে ভয় পেল এবং প্রচন্ড জোরে তার রুমের দিকে চলে আসলো এবং তার বুঝতে ভুল হলো না এটা আসলে কোনো মানুষ না। এবং সে তখন ভাবলো এটা কিভাবে সম্ভব, স্টোর রুমের তালা তখনও লাগানো ছিল এবং স্টোর রুমের চাবিটা তার কাছে ছিল, এটা কোনোভাবেই সম্ভব না যে স্টোর রুমের দরজাটা খুলে সেটার ভিতরে ঢুকে যাওয়াটা। তো তারপরে এই ঘটনাটা সে তার বাসার যে ওনার তার সাথে শেয়ার করলো। তারপরে একই কথা হলো, তার কথা কেউ আর বিশ্বাস করলো না। তারা সবাই বলে যে তুমি হয়তো ভুল দেখেছো রাতের বেলা এবং তোমার এইসব ঘটনা শুনে বাসার ছেলেমেয়েরা প্রচন্ড ভয় হয়, তোমাকে আর কাজে রাখা যাবে না, এরকম অনেক কথাই বললো। তারপর ওই কেয়ারটেকার যেটা চিন্তা করলো আসলে এই বাসায় কাজ করা যাবে না, কারণ এই বাসায় অনেক প্রবলেম সে নিজের চোখেই দেখেছে। তারপর যেটা করলো যে সে চিন্তা করলো যে কয়েকদিন পরে কাজটা ছেড়ে দিবে। তার 2 থেকে 3 দিন পরের ঘটনা এবং এটা হচ্ছে সেই দিন রাত্রেই ওই কেয়ারটেকার প্রচন্ড অসুস্থ ছিল এবং সে যেটা করলো যে সবকিছু কাজ শেষ করে যখন সে ঘুমাতে যাবে স্টোর রুমটাকে লক করে, সেই স্টোর রুমটাকে লক করতে ভুলে গেল এবং সে ওটাকে খোলা রেখে তার রুমে ঘুমাতে চলে গেল। ঠিক একইভাবে গভীর রাত্রির দিকে আবারও একই ধরনের ঠুকঠাক শব্দ সে শুনতে পেল। কে যেন তার রুমে এসে নক করলো এবং নক করে আবার কিছুক্ষণ চুপ হয়ে গেল। কিন্তু সে চিন্তা করলো যে না, আজকে সে এটা বের করেই ছাড়বে আসলে কে গেটটা নক করে যায়। সে সাথে সাথে রুমের দরজা খুললো এবং দেখলো যে বাইরে করিডোরে কেউ নেই। দৌড়ে সে স্টোর রুমটা দেখা যাচ্ছে এবং স্টোর রুমটার দরজা সম্পূর্ণ খোলা। তখন তার মনে পড়ে গেল স্টোর রুমটাতে তালা লাগাতে সে আজকে ভুলে গেছে। সে সাথে সাথে চাবি এবং তালাটা নিয়ে স্টোর রুমটার দিকে হাঁটা শুরু করলো এবং সে যখন স্টোর রুমটার দিকে একদম সম্পূর্ণ এসে পড়লো, সে দেখলো যে ঠিক সেই গর্তটা কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক সেখানে একজন সেই বৃদ্ধ মহিলাটা বসে আছে। সে সাথে সাথে জিজ্ঞেস করলো যে আপনি কে এবং কাকে চান। তখন সেটা কোনো কথাই তার সাথে বলে না এবং সেটা পেছনেও ঘোরে না। তখন সে যেটা করলো যে সামনে গিয়ে তাকে ধরলো। সে এটা ধরার সাথে সাথে যেটা ফিল করলো যে প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে কোনো একটা বরফ সে টাচ করলো। সাথে সাথে সে বুঝলো যে এটা আসলে কোনো মানুষ না, সে আবারও হয়তো কোনো একটা সমস্যায় পড়ে যাবে এখন। সে সাথে সাথে সেখান থেকে যখনই পালাবে সে দেখলো যে ওটা দিব্যি তার দিকে ঘুরে তাকালো এবং ওটা যখন তাকালো সে যেটা দেখলো যে ওটার কোনো বৃদ্ধ মহিলা না, পিছন দিকেই দেখে মনে হচ্ছিল যে এটা কোনো বৃদ্ধ মহিলা হবে, সাদা শাড়ি পরা ছিল যেহেতু, কিন্তু ওটা কোনো বৃদ্ধ মহিলা ছিল না। ওটা সম্পূর্ণ চেহারা বার্ন ছিল, মনে হচ্ছে সারা শরীর পুড়ে গেছে এরকম কিছু একটা অবয়ব এবং ওটার নাক ঠোঁট কিছুই দেখা যাচ্ছিল না, শুধু দুটো সাদা সাদা চোখতে দেখতে পেলো। তখন সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো। সাথে সাথে সে অদ্ভুত জিনিসটা তার গলা থেকে ধরলো এবং এরপরে আর তার সাথে কি হয় সে কিছুই জানে না। এরপর দিন সকালবেলা ওই কেয়ারটেকারকে বাসার যারা সদস্য ছিল তারা অনেক খোঁজাখুঁজি করে, তাকে কোথাও পাওয়া যায় না। শেষ পর্যন্ত ওই স্টোর রুমের তালা ভেঙে যখন ভিতরে ঢুকে স্টোর রুমের ভিতরে, তখন দেখে যে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তার সমস্ত শরীরে লাল লাল আঁচড়ের দাগ এবং মনে হচ্ছে কেউ ধারালো নখ দিয়ে তাকে আঁচড় দিয়েছে। এবং পরে এই ঘটনাটি সে সবার সাথে শেয়ার করে এবং যেটা অদ্ভুত বিষয় ছিল যে ওই কেয়ার থেকে তাকে স্টোর রুমের ভিতরে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। এবং অদ্ভুত বিষয় সেটা হচ্ছে যে এই তালাটা আসলে কে লাগানো তাকে বাইরের দিক থেকে। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ফারহান। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনার দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় লিসেনার, আরিফুর রহমান ভাই এবারে যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি কিন্তু দেশের বাইরের ঘটনা না, এই ঘটনা আমাদের দেশেরই ঘটনা। আরিফুর রহমান ভাইয়ের বাড়ি কিন্তু ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রামে। আর এই কলাকোপা গ্রামে কিন্তু অনেকেই ঘুরতে চান, কারণ হচ্ছে ওখানে বিভিন্ন জমিদার বাড়ি দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের গড়নের জমিদার বাড়ি সেখানে অনেকেই দেখতে চান। এর মধ্যে উকিল বাড়ি, জজ বাড়ি নামে বেশ নাম করা দুটো বাড়ি রয়েছে, এগুলো দেখতে চান, যেগুলোতে এখনো মানুষ থাকে। এছাড়া আরো কিছু জমিদার বাড়ি রয়েছে, সেগুলো পরিত্যক্ত। আবার কিছু কিছু জমিদার বাড়িতে কিছু মানুষ থাকে, একদম জরাজীর্ণ অবস্থা। আর এই কলাকোপাতে যে আনসার ক্যাম্প রয়েছে, এই আনসার ক্যাম্পের যেই টি স্টলটা রয়েছে,
ওখানে কিন্তু আপনারা একটা ঘাট দেখতে পাবেন, অনেক পুরনো একটা ঘাট। ওটা একটা সময় জমিদার বাড়ির ঘাট ছিল আর কি। ইছামতি নদীর পাশ দিয়ে এই ঘাটটির অবস্থান দেখতে পাওয়া যায়। আমি নিজেও যখন নবাবগঞ্জে ছিলাম বেশ কিছু বছর, তখন আমি নিজেও কিন্তু ওই আনসার ক্যাম্পের ওই টি স্টোরের ওখানে বসে, ওই ঘাটের কাছাকাছি বসে কিন্তু চা খেয়েছি। একটা অন্য ধরনের অনুভূতি ছিল আর কি। আশেপাশে এখন তো ঈদ খোলা গড়ে উঠেছে নদীর ওই পাশটাতে, ইছামতি সেই আগের ইছামতি নদী নেই। তো যাই হোক, আজকের এই ঘটনার সাথে এই জায়গাগুলোর একটা সম্পৃক্ততা রয়েছে। ঘটনাটি অনেক আগের, ব্রিটিশ পিরিয়ডের ঘটনা। এক্সাক্ট সালটা আসলে বলা যায় না। মূলত এই আরিফুর রহমান ভাই যখন দেশে ছিলেন তখন মাঝে মাঝে বন্ধুদের সাথে ওই আনসার ক্যাম্পের টি স্টলের ওখানে গিয়ে ওই ঘাটের কাছে বসে চাটা খেতেন আর কি। তো ওখানে একজন মুরব্বীর সাথে ওনার আলাপচারিতা হয়। শুধু উনি না, ওনার অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে আলাপচারিতা হয়। মুরব্বীর বয়স 70-এর উপরে। তো উনি একটি ঘটনা শেয়ার করেছিলেন। ঘটনাটা বেশ ভাঙা ভাঙা ঘটনা ছিল। তো এই ভাঙা ভাঙা ঘটনার সম্পৃক্ত রয়েছে আরো অনেক কিছু তথ্য এক জায়গা করে মূলত একটি পূর্ণ ঘটনা এই আরিফুর রহমান ভাই সংগ্রহ করতে পেরেছিলেন। তো সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তবে এই ঘটনাটি আরিফুর রহমান ভাই শুনেছিলেন 2016 সালে। এই 16 সালের ঘটনায় 8 বছর পরে আপনাদের সামনে উপস্থাপন করছি। যেহেতু এই ঘটনাটা অনেক পুরনো ঘটনা, যদি কেউ অন্য কোথাও শুনে থাকেন তাহলেও কোনো ক্ষতি নেই। কারণ হচ্ছে যেটা মিথ আকারে প্রচলিত আছে বা যেটা লেজেন্ড আকারে মানুষের মনের মধ্যে বা মানুষের মুখে মুখে প্রচলিত আছে, সেটা অনেক জায়গায় প্রচারিত হতেই পারে। এটা নিয়ে আমরা ভাবি না, কারণ লেজেন্ড বা মিথ এটা আমার বা আপনার মানে নিজের কোনো সম্পত্তি নয়, এটা হচ্ছে আমাদের লোকজ সম্পত্তি। এই কারণে যে কেউই এই ধরনের মিথ বলতে পারেন বা এই লেজেন্ডগুলো প্রচার করতে পারেন। এই জন্য আমাদের বলার অবকাশ নাই যে অমুকে এটা বলেছে, আপনি এটা কেন বললেন, কারণ এটা প্রচলিত একটা ঘটনা। আর সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এই বহু আগে এখানে যে জমিদাররা থাকতেন, এখানে খুব নাম করা বেশ কিছু জমিদার থাকতেন। আপনারা যারা কলাকোপায় গিয়েছেন তারা দেখবেন যে কতগুলো জমিদার বাড়ি ওখানে রয়েছে। ওই সময়ে বড় বড় যে পূজাগুলা হতো, স্পেশালি দুর্গা পূজা, তো এই ধরনের বড় বড় পূজাগুলোতে ওই জমিদাররা, স্থানীয় পুরোহিতরা ছিলই, এছাড়াও ওনারা ভারত থেকে আরো বড় বড় পুরোহিতদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন। তারা এখানে আসতেন, পূজায় শরীক হতেন। এখানে যারা পুরোহিতরা রয়েছেন তারাও ওই বড় বড় পুরোহিতদের কাছে দীক্ষা নিতেন। মানে এইটা কিন্তু একটা বেশ প্রচলিত একটা কালচার ওখানে ছিল। আর ওই যে ঘাটটার কথা বলছি, আনসার ক্যাম্পের পাশে যে ঘাটটা রয়েছে, এই ঘাটে জমিদারের পরিবারের সদস্যরা শুধু গোসল করতে আসতেন। বিশেষ করে ওই ঘাটে নাকি শুধু নারী সদস্যরা গোসল করতে আসতেন, অন্য কারো গোসল করার অনুমতি ছিল না। এমনকি জমিদার বাড়ির পুরুষ সদস্যরাও খুব একটা আসতেন না ওখানে। আর অন্য মানুষদের আসার তো প্রশ্নই আসে না। এখন যে ইছামতি নদীটা রয়েছে তখন তো আরো বিস্তৃত ছিল, আরো অনেক সুন্দর ছিল, এখন তো অনেকটা কমে গেছে আর কি। তো এভাবেই চলছিল সবকিছু। একবার কি হয়, এই জমিদাররা বেশ বড় একটা পূজার আয়োজন করে, বিশেষ করে ঘাট সংলগ্ন যে জমিদার বাড়ি ছিল ওর কাছাকাছি আর কি। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরাও বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। তো ওনারা বেশ বড় একটা পূজার আয়োজন করেছিলেন। অন্যান্য বছরের মতো সেবারও ভারত থেকে একজন নাম করা পুরোহিত এসেছিলেন। তো পুরোহিত যখন মন্দিরে পূজা অর্চনা করছেন, তখন ওখানকার লোকাল একজন পুরোহিতকে ওই ভারত থেকে আসা ওই বড় পুরোহিত বলছেন, আচ্ছা ওই যে ছেলেটাকে দেখা যায়, ওটা কে, ওকে চেনো? তখন লোকাল পুরোহিত বলে, হ্যাঁ ওকে চিনি তো, আমাদের এখানে একজন নাপিত আছে, তার নাম হলো পাঁচু নাপিত নামেই তাকে সবাই চেনে। এই পাঁচু নাপিতের ছেলে হচ্ছে, এর নাম হচ্ছে মানিক। তখন ওই পুরোহিত মশাই বলছেন যে তুমি এই ছেলের মা বাবাকে আমার সাথে একটু দেখা করতে বলবা। তো হঠাৎ করে বিদেশ থেকে আসা, মানে ভারত থেকে আসা এই বড় পুরোহিত মশাইয়ের কাছে নাপিতের ছেলের তথ্য বা তার সম্পর্কে তিনি কথা বলছেন,
এটা জানার পর ওই পুরোহিত মশাইরও তো একটু আগ্রহ জন্মে যে কি কারণে উনি এই বিষয়টা জানতে চাচ্ছেন। এত লোক আছে এখানে, শত শত লোক পূজা মণ্ডপে উপস্থিত, এত লোক বাদ দিয়ে শুধু এই ছেলেটার দিকে তার নজর কেন গেল? উনি ওনার এই আগ্রহের কথা বা কৌতূহলের কথা প্রকাশ করলেন ওই বড় পুরোহিতের কাছে। তখন ওই বড় পুরোহিত বলছেন যে এই ছেলের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে, এটা আমি দেখেই বুঝতে পেরেছি। ওকে আমি ভালো কিছু জ্ঞান শিক্ষা দিতে চাই যেটা মানুষের কল্যাণে কাজে লাগে। ওকে যদি কোনো খারাপ মানুষ দেখতে পায় তাহলে কিন্তু ওকে কাজে লাগিয়ে অনেক খারাপ কাজ হাসিল করতে পারবে। তুমি দ্রুত ওর মা বাবার সাথে কথা বলো, এই ছেলেটাকে আমি সাথে করে ভারতে নিয়ে যেতে চাই, সেখানেই আমার কাছে বেশ কিছু বছর রেখে ওকে আমি দীক্ষা দিতে চাই। তো এই কথা শোনার পর স্থানীয় যিনি পুরোহিত উনি তো বেজায় খুশি হলেন। এই কারণে খুশি হলেন, উনি ওই পুরোহিত মশাইকে বললেন যে পুরোহিত ঠাকুর, আসলে এটা তো আমাদের জন্য খুবই আনন্দের কথা, আমাদের গ্রামের এরকম একটা ছেলেকে আপনি নিয়ে যাবেন, আপনার কাছ থেকে সে দীক্ষা লাভ করবে, এটা তো সত্যি গর্বের বিষয়। আমি আজই পুজোর কাজ শেষ করে ওদের বাড়িতে গিয়ে ওর মা বাবার সাথে কথা বলবো। সত্যি উনি পূজার কাজ শেষ করে রাতের বেলা গিয়ে এই পাচনাপিত এবং তার স্ত্রী মানে ওই মানিকের মা বাবার সাথে কথা বললেন। কথা বলার পর মানিকের মা বাবা তো খুব খুশি যে ভারত থেকে আসা এই নামকরা পুরোহিত উনি তার ছেলেকে নিয়ে যেতে চাচ্ছেন, দীক্ষা দেবেন, এটা তো তাদের জন্য সৌভাগ্যের বিষয়। আর উনি তো একবারে নিয়ে যেতে চাচ্ছেন না, তাকে তো ব্রহ্মচারী বানাবেন না, ছেলেটা তো আবার ফেরত আসবে, সে এখানে এসে এখানকার লোকদের উপকার করবে, এটা তো ভালো জিনিস। তো মা বাবাও রাজি হয়ে যান, আর মানিককে যখন বলা হয় মানিকও সে রাজি হয়ে যায়। তো ওইবার পূজার কাজ শেষ করে ওই ভারত থেকে আসা পুরোহিত মশাই উনি ওই ইছামতি নদী যোগেই উনি ভারত চলে যেতেন। কিভাবে ওই সময় যে নদী পথ ছিল ওইভাবেই চলে যেতেন আর কি। বেশ কয়েকদিন সময় লাগতো ভারতে যেতে আর কি। কলকাতা মানে পশ্চিমবঙ্গেই আর কি কোন একটা মন্দিরে উনি বড় পুরোহিত হিসাবে ছিলেন, কোন মন্দির এটা জানা যায় না। তো যাই হোক, পাচনাপিতের ছেলে মানিককে তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর 1 মাস 2 মাস 5 কি 6 মাস পর হঠাৎ কোনো ধরনের কোনো তথ্য না দিয়ে, সময় তো টেলিগ্রাম করা যেত, কিন্তু না, কোনো ধরনের কোনো টেলিগ্রাম কিছু না। হঠাৎ একদিন কোন একটা বড় টাইপের কোন একটা নৌকায় এই মানিককে নিয়ে ওই পুরোহিত মশাই উনি চলে এসেছেন। উনি এসে সরাসরি মন্দিরে গিয়েছেন মানিককে নিয়ে। তো মন্দিরের যিনি পুরোহিত মশাই উনি তো হঠাৎ করে এই ভারত থেকে আসা ওই পুরোহিত মশাইকে দেখে অবাক হয়ে গেছেন, কারণ এই পুরোহিত মশাই জমিদারের আমন্ত্রণ ছাড়া কখনোই আসে না, আর তার অনেক ব্যস্ততা, তার দেখা পাওয়ার জন্য অনেক বড় বড় জমিদাররাও মুখিয়ে থাকে, কিন্তু উনি কোনো খোঁজ খবর না দিয়ে এখানে আসলেন। আর বড় পুরোহিত মশাই আসলে মন্দিরের যিনি পুরোহিত বা মন্দির কমিটি যারা আছে তাদেরকে জমিদার অবহিত করেন যে উনি আসছেন, কারণ উনি এসে আগে মন্দিরে ঢোকেন, এটা তাদের একটা কালচার ছিল আর কি। যেহেতু কিছুই বলা হলো না, আসলে জমিদার নিজেও জানতেন না যে হঠাৎ করে উনি এইভাবে আসবেন। যখন মন্দিরে ওই বড় পুরোহিত মশাই মানিককে নিয়ে গেলেন, মানিককে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল। এখন যিনি ছোট পুরোহিত মশাই মানে লোকাল মন্দিরের যিনি পুরোহিত, উনি এই বড় পুরোহিতকে বললেন যে পুরোহিত মশাই, কোনো কি সমস্যা হয়েছে? এই ছেলেটা কি কোনো অন্যায় করেছে, কোনো শৃঙ্খলা ভঙ্গ করেছে, বা আপনার কাছ থেকে দীক্ষা নিতে অস্বীকৃতি জানিয়েছে? তাহলে হঠাৎ করে ওকে নিয়ে আসতেন, কি হয়েছে? তখন পুরোহিত মশাই মুচকি হেসে বললেন যে না, আসলে তোমরা যেটা ভাবছো এটা না, আমি অন্য কারণে ওকে নিয়ে এসেছি। তুমি দ্রুত এই মানিকের মা বাবাকে খবর দাও, তাদের উপস্থিতিতেই আমি কিছু কথা বলতে চাই। তখন দ্রুত মানিকের মা বাবাকে খবর দেওয়া হলো। মানিকের বাবা তখন তিনি বাজারে তার যেই কাজ ক্ষৌরকর্ম আর কি, চুলটুল কাটা এটা করছিলেন আর কি। হঠাৎ করে খবর পেলেন, দ্রুত চলে আসতেন মন্দিরের এখানে। খবর পেয়ে জমিদারও চলে আসছেন যে কি ব্যাপার, বড় পুরোহিত মশাই কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে চলে আসছেন। উনিও ভয় পেয়েছেন যে ওই সময় কিন্তু এই পুরোহিত মশাইদের কথার উপরে জমিদারদের জমিদারি অনেকাংশে নির্ভর করত। কারণ কোনো পুরোহিত মশাই যদি জমিদারদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ধর্মীয় বিধান শোনাতেন, তাহলে কিন্তু মানুষজন জমিদারদের জমিদারি আর মানত না, খেপে যেত, খুব বড় ধরনের বিশৃঙ্খলা হতো। তো জমিদারও ভয় পেয়েছিলেন, হঠাৎ করে বড় পুরোহিত মশাই চলে আসতেন, কি সমস্যা হলো? তো বড় পুরোহিত মশাই জমিদারকে আশ্বস্ত করলেন, জমিদার মশাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা যেগুলো ভাবছেন সেটা না, আপনাদের উপস্থিতিতে আমি ভিন্ন ধর্মী একটা কথা বলবো যে কেন এই ছেলেটাকে আমি নিয়ে আসছি আবার এখানে এত অল্প সময়ের ব্যবধানে। কমপক্ষে তো 2 বছর আমার কাছে থাকার একটা কথা ছিল,
কিন্তু কেন নিয়ে আসলাম সেটা এখন বলছি, শোনেন। তখন সকলের উপস্থিতিতে ওই বড় পুরোহিত মশাই বলতে থাকেন, উনি বলতে থাকেন, যখন মানিককে উনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পর সপ্তাহ দুয়েক বেশ ভালোই ছিল। ওনার একটা বড় আশ্রম রয়েছে, মন্দির সংলগ্ন আশ্রম রয়েছে, সেখানেই অন্যান্য যারা ছোট ছোট বাচ্চা বা কিশোর বয়সী বাচ্চা, সময় মানিকের বয়স ছিল 16-17 বছর এরকম আর কি, তো ওই বয়সী ছেলেদেরকে এই পুরোহিত হওয়ার বা ঠাকুর হওয়ার জন্য বিভিন্ন দীক্ষা দেওয়া হতো। তো মানিকও সেখানে যায়, সপ্তাহখানেক বেশ ভালোই কাটছিল, কোনো সমস্যা নাই। হঠাৎ সকালবেলা, মানে রাত্রে মানিক ঘুমিয়েছে, সকালবেলা মানিককে আর পাওয়া যায় না। মানিককে কিন্তু এই বড় পুরোহিত মশাই খুব নজরে নজরে রাখতেন এবং আলাদাভাবে তাকে শিক্ষা দিতেন, অন্যদের থেকে বেশ আলাদাভাবে তার যত্ন নিতেন। হঠাৎ করে মানিককে না পাওয়ার পেছনে কি কারণ হতে পারে? পুরোহিত মশাই চিন্তা করলেন যে মানিককে উনি একটু এক্সট্রা যত্ন নেন, এর কারণে হয়তো বা অন্য ছেলে পেলে খেপে গেল না তো, কিন্তু না তো, এরকম হওয়ার কথা না। তো উনি আশ্রমের সকলকে জিজ্ঞেস করলেন, মানিককে তোমরা দেখেছো? মানিক কোথায় গেল? সকলে বলে, না, মানিককে তো আমরা কোথাও দেখি নাই। উনি উপস্থিত অনেকেই বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু না, প্রত্যেকের কথাই ওনার কাছে মনে হলো সত্য, প্রত্যেকে সত্য বলছেন, মানিককে কেউ ইচ্ছা করে ক্ষতি করেছে বিষয়টা এরকম না। তখন ওই পুরোহিত মশাইয়ের কাছে অনেকগুলো হিন্দু জিন আসতো, যারা ওই পুরোহিত মশাইকে খুব সম্মান করত। পুরোহিত মশাইয়ের কথাই ছিল শেষ কথা তাদের কাছে, এবং তারাও মন্দিরের সেবা যত্নে খুব কাজ করতো ওই হিন্দু জিনেরা। তাদেরকে ডেকে উনি জিজ্ঞেস করলেন যে মানিক কোথায় গেল? অন্যরা না বলতে পারলো, তোমাদের তো বলার কথা, তোমাদের তো জানার কথা, বলো মানিক কোথায় গেল? ওরা প্রত্যেকেই বলে, আমরা কেউ বলতে পারি না মানিক কোথায় গিয়েছে। জিনদের মুখে এই কথা শোনার পর ওই বড় পুরোহিত মশাই, উনি তো খুব মনক্ষুণ্ণ হন, তোমরা বলতে পারো না মানে এটা কিভাবে সম্ভব? আমার আশ্রমের অন্যরা রাতের বেলা ঘুমায়, কিন্তু তোমরা তো রাতের বেলা জেগে থাকো, তাহলে মানিকের কি হলো তোমরা কেন বলতে পারবে না? তখন ওই জিনদের মধ্যে যিনি সর্দার ছিলেন, উনি বললেন যে ঠাকুর মশাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এতটুকু কথা দিচ্ছি, মানিকের সম্পর্কে খুব দ্রুতই আপনাকে আমরা জানাবো। তো পুরোহিত মশাই চিন্তা করছেন, জিনেরা চাইলে এটা খুব ইজি, হয়তোবা কোনো কারণে মানিকের এই যে সমস্যাটা হয়েছে, মানিক হারিয়ে গেছে, এটা তারা বুঝতে পারে নাই, কিন্তু ওরা দ্রুতই তথ্যটা এনে দিতে পারবে। কিন্তু একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, কয়েক মাস কেটে যায়, জিনেরা কোনো তথ্য পায় না। এদিকে প্রতিদিন রাতের বেলা এই পুরোহিত মশাই জিনদেরকে ডাকে, বলে কি তথ্য জানো, তাড়াতাড়ি বলো। জিনেরা সকলেই মন খারাপ করে হাজির হয়, অনেকে হাজিরই হতে চায় না, যে কোন মুখ নিয়ে পুরোহিত মশাইয়ের সামনে যাব। ওনাকে এত সম্মান করি, উনি এমন একটা দায়িত্ব দিলেন, আমাদের অবহেলার কারণে মানিক হারিয়ে গেল, অথচ আমরা মানিকের কোনো তথ্যই পাচ্ছি না। জিনেরা কোনো তথ্য দিতে পারে না, আশেপাশে যে সমস্ত জিনেরা থাকে তাদের কাছ থেকেও তথ্য নিয়েছে, কেউ কোনো তথ্য দিতে পারে না যে মানিক কোথায় গেল। এটা একটা অসম্ভব ব্যাপার যে জিনেরা কোনো তথ্য এনে দিতে পারবে না। বিশেষ করে অনেক শক্তিশালী ওইখানে আশেপাশে, যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক বেশি, অনেক দুর্ধর্ষ শক্তিশালী জিনেরা আশেপাশে ছিল, তারাও কোনো তথ্য এনে দিতে পারে নাই মানিক কোথায় গেল। তখন পুরোহিত মশাই খুব চিন্তায় পড়ে গেলেন। এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছে, জিনেরাও কোনো তথ্য দিতে পারছে না, মানুষজনও কোনো তথ্য দিতে পারছে না। নিশ্চয়ই মানিককে কোনো খারাপ শক্তি নিয়ে গেছে, এমন কোনো খারাপ শক্তি যে যাদের কাছ থেকে কোনো তথ্য বের হচ্ছে না, এবং মানিককে খুবই একটা অসৎ উদ্দেশ্যে নিয়ে গেছে। উনি চিন্তায় পড়ে গেলেন যে মানিকের ভিতর যে আধ্যাত্মিক ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছেন, এটা যদি খারাপ কাজে লাগানো যায় তাহলে ভয়ঙ্কর বিপর্যয় হয়ে যাবে। মানিক নিজেও জানে না ওর মধ্যে কি শক্তি সৃষ্টিকর্তা দিয়েছেন, নিশ্চয়ই কোনো খারাপ শক্তি ওকে নিয়ে গেছে, কিন্তু কারা হতে পারে? তো এদিকে ওই যে তার অনুগত জিনেরা ছিল, ওরাও তো খোঁজ খবর নিচ্ছে। প্রায় 6 মাস পর একটা তথ্য পাওয়া যায়। ওই রাত্রে মানে রাগান্বিত হয়ে আর জিনদেরকে ডাকেন নাই উনি, মানে বেশ কয়েকদিন ধরে ডাকেন নাই, কারণ প্রতিদিন ডাকেন, কোনো তথ্য দিতে পারে না, এই জন্য উনি রাগ করে ওদেরকে ডাকেনি না। এরকম না ডাকার কয়েকদিন পরে এক রাত্রে ওই পুরোহিত মশাই ঘুমিয়ে আছেন, তখন জিনদের সর্দার এসে তাকে আদাব জানিয়ে বলেন যে ঠাকুর মশাই উঠুন, একটা খবর আছে। তখন ঠাকুর মশাই তাড়াতাড়ি করে উঠে উনি ওনার যে কক্ষ আছে, আলাদা কক্ষ, পূজার ঘর, সেটাই যান। সেখানে আরো অনেক জিনেরা আসে, এসে একটা ভয়ঙ্কর তথ্য দেয়। ওরা বলে যে এই মানিককে এমন ভাবে নিয়ে গেছে, এই জিনিসটা জিনেরাও বুঝতে পারে নাই। আর মানিককে নিয়ে গেছে এইখান থেকে কয়েক গ্রাম পরে একটা আশ্রম রয়েছে, এই আশ্রমে
এক ধরনের তান্ত্রিক অঘরী সাধকরা থাকে। মূলত এক অঘরী সাধক মানিককে দেখে ফেলেছিল। এরপরে মানিকের সম্পর্কে তথ্য নিয়েছে জিনদের মাধ্যম দিয়ে। এরপরে একটা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয় মানিকের উপরে, এবং এই ব্ল্যাক ম্যাজিক করার পর মানিকের মতিভ্রম হয়ে যায়। রাতের বেলা মানিক একাই আশ্রম থেকে বেরিয়ে গেছে, এবং ও এমন ভাবে বেরিয়ে গেছে কোনো জিনেরা ওকে দেখতে পায় নাই। আর ও ওখান থেকে বেরিয়ে ওই জায়গাতে চলে গেছে, আর ওখানে ওকে এমন ভাবে রাখা হয়েছে, এমন ভাবে দীক্ষা দেওয়া শুরু হয়েছে যে মানিক সম্পর্কিত কোনো তথ্য জানা সম্ভব হয় না। আশ্রমের অনেকেই মানিক সম্পর্কে জানে না। মানিককে এমন ভাবে রেখে সেখানে দীক্ষা দেওয়া হচ্ছে, কারণ ওকে দিয়ে অনেক কঠিন কাজ আদায় করা সম্ভব। এই বিষয় যখন বলা হয় তখন ওই পুরোহিত ঠাকুর মশাই বললেন যে মানিককে আমি এত আশা ভরসা করে নিয়ে আসছি যে ও মানুষের উপকারে লাগবে, মানুষের সেবা করবে, আর ওকে এই অঘরী তান্ত্রিক সাধকরা নিয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, পিশাচ বিদ্যা শেখানোর জন্য। এটা তো আমি হতে দিতে পারি না। মানিকের মা বাবাকে আমি কথা দিয়ে এসেছি যে তোমাদের সন্তানকে যোগ্য মানুষ করে ফিরাই দেব, ভালো মানুষ হিসেবে যেন সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা করতে পারে। আমি ওর মা বাবার কাছে কি জবাব দেব, আর ঈশ্বরের কাছে আমি কি জবাব দিব? এটা তো হতে পারে না। উনি পরের দিন সকালবেলা ওনার আশ্রমের বড় বড় সাধকদেরকে নিয়ে এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই অঘরী তান্ত্রিক সাধকদের আস্তানা ঘিরে ফেললেন। ঘিরে ফেরার পর ওই অঘরী সাধকের যিনি সর্দার ছিলেন তাকে বললেন যে আপনি যেটা করেছেন খুব খারাপ কাজ করেছেন, মানিককে ফিরিয়ে দিন। ওরা তো শুরুতে বলে যে না, মানিক টানিক এখানে কিছু নাই, অযথা এখানে আশ্রমে এসে ঝামেলা পাকাচ্ছ, তোমাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নেই, আমরা আমাদের মতো থাকি, তোমরা তোমাদের মতো থাকো, আমরা তো তোমাদেরকে ঝামেলা করতে চাই না, এখানে কেন এত লোকজন নিয়ে এসে ঝামেলা করতে যাচ্ছ? তখন ওই পুরোহিত ঠাকুর উনি খুব বারবার যখন অনুরোধ করার পরেও তারা স্বীকার করছিল না, তখন উনি ধমক ধমক দিতে থাকেন। একটা পর্যায়ে ওই অঘরী সাধকরা, বিশেষ করে যারা ছিল, তারা ওই সর্দারকে বলেন যে সর্দার দিয়ে দেন, একে দিয়ে দেন, একে রাখা যাবে না, কোনো না কোনোভাবে তথ্য জানাজানি হয়ে গেছে, আমাদের ভিতরে থাকাই কোনো জিনের মাধ্যম দিয়ে এই তথ্যটা বেরিয়ে গেছে। এখন কে বের করেছে এই বিষয়ে আমরা পরে দেখব, এখন ঝামেলা এড়ানোর জন্য বের করে দেন, না হলে গ্রামবাসী অনেকেই লাঠিসোঁটা নিয়ে এসেছে, আক্রমণ করতে পারে। তখন কোন একটা জায়গা থেকে মানিককে বের করে নিয়ে আসে, এটা যে ঠিক কোন জায়গায় এটা বোঝা যায় না বা জানাও যায় না এটা। তো মানিককে এনে ওই ঠাকুরের কাছে দিয়ে দেয়। তো মানিককে খুব বিমর্ষ দেখাচ্ছিল, বোঝা যাচ্ছিল ওর উপর খুব ব্ল্যাক ম্যাজিক মানে আরোপ করা হয়েছে, ও ঠিক মানে স্বাভাবিক না, বেশ একটু অস্বাভাবিক হয়ে গেছে। এরপরে মানিককে ওই ঠাকুর মশাই নিয়ে আসেন, উনি ওনার মতো করে সেবা শুশ্রূষা করে স্বাভাবিক করে উনি সিদ্ধান্ত নেন যে মানিককে আর এখানে রাখা যাবে না, কারণ মানিকের এই বিষয়টা আশেপাশে জানাজানি হয়ে গেছে। এই অঘরী তান্ত্রিকরা যে কোনো ভাবে মানিককে আবার কবজা করে ফেলতে পারে, অনেক দূরে মানিককে রেখে আসতে হবে। এখন এই ঠাকুরমশাই তো মানিকের মা বাবাকে কথা দিয়েছেন যে তিনি তার সন্তানকে যোগ্য করে তার মা বাবার কাছে ফেরত দেবেন, যেহেতু এই ধরনের একটা সমস্যা হয়ে গেছে, এখন তার মা বাবার কাছে তো সন্তানকে ফেরত দিতে হবে। এই জন্যই মূলত উনি দ্রুত মানিককে তার মা বাবার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন। আর ওই যে পুরোহিত মশাই যিনি এসেছেন ভারত থেকে, উনি এই মানিকের মা বাবা, মানিক এবং ওই পুরোহিত মশাইকে বলে দেন যে মানিক যতটুকু শিখেছে, ওকে কবজা করে যতটুকু শেখানো হয়েছে বা ওর উপর যতটুকু কিছু প্রয়োগ করা হয়েছে, তো এই জিনিসগুলো খুব একটা কাজে যে লাগবে তাও না, আমার ও যদি এটা চর্চা করা শুরু করে তখন একটা বিপর্যয় ঘটে যাবে। এই জন্য মানিককে বলে দেওয়া হয় যে তুমি কোনো ধরনের তন্ত্রমন্ত্র কারো উপর প্রয়োগ করবা না, আর তুমি যদি কোনো কিছু করতেই হয় তাহলে এই যে তোমাদের এই মন্দিরে যিনি পুরোহিত মশাই আছেন, ভালো মানুষ, তার সাথে কথা বলে তার সাথে যোগাযোগ করে তুমি কাজ করবা। এছাড়া তুমি একা একা কোনো কিছু করতে যাবা না, তুমি ভুলে যাও তুমি কোথায় ছিলা, কি হয়েছে তোমার সাথে, এগুলো সব ভুলে যাও। তো এরপরে কয়েকদিন বিশ্রাম নিয়েছিলেন ওই পুরোহিত মশাই, তারপর উনি ওনার আশ্রমে ফেরত যান, ভারতে চলে যান আর কি। ওনার যাওয়ার ব্যবস্থা জমিদার করে দিয়েছিলেন, চলে গিয়েছিলেন। যাই হোক, তবে এরপরে এই মানিকের মা বাবা বলে যে মানিক বাবা, বিশাল একটা ঝামেলা হয়ে গেছে, তোমার এইসব ঝামেলায় জড়ানোর দরকার নাই, পুরোহিত মশাই ডাকলেও যাওয়ার দরকার নাই, কোনো ধরনের কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগও করার দরকার নাই, তুমি অন্য প্রফেশনে থাকো, মানে অন্য কাজ করো, তোমার এই সমস্ত কাজকাম করার দরকার নেই। এখন কি করবে? তখন বলা হলো যে আমাদের যে ইসামতি নদী আছে, তুমি মাছ ধরবা, আর দিনের বেলা যদি পারো হেল্প করবা আমারে
মানিকের বাবা বলেন আর কি, আর রাতের বেলা তুমি যদি পারো মাছ ধরবা, কিন্তু কোনো ধরনের কোনো তন্ত্রমন্ত্র কারো উপর প্রয়োগ করতে যাবা না। যে যত বিপদেই পড়ুক তোমার বিপদ থেকে উদ্ধার করার দরকার নেই, এসব ঝামেলাই যাবা না। যেহেতু ওই পুরোহিত মশাই না করে গেছেন তন্ত্রমন্ত্র চর্চা না করতে। যাই হোক, মা বাবার মন তো ওনারা চান নাই যে ভালো কাজেও সে ইনভলভ হোক। তো এভাবেই মানিক সবকিছু আবার নতুন করে শুরু করে। মাঝখানে তার জীবন থেকে প্রায় 6টা মাস চলে যায়, এই ধরনের একটা বিপর্যয়কর পরিস্থিতির ভিতর থেকে সে বেরিয়ে আসে। মানিক ওই ইসামতি নদীতে রাতের বেলা মাছ ধরতে যেত। তো মাছ ধরতে গেলেও যে সে যে খুব বেশি মাছ পেত তা না, মানে অন্যান্য 8-10 জন জেলে যেভাবে মাছ পেত ওই একই রকম ভাবে পেত, মানে স্বাভাবিকও না অস্বাভাবিকও না, মানে একদম মডারেট লেভেলের আর কি সবকিছু। তো এর ভিতর কি হয়, একটা সমস্যা মানিক ফেস করতে শুরু করে। সেটা হচ্ছে মানিক যখন মাছ ধরে তখন মানিকের কাছে মনে হয় পেছন থেকে, মানে হয়তো 2-3 হাত পেছনে পানির ভেতর থেকে কিছু একটা ভেসে ওঠে। আর মানিক যেই তাকায় মানিক দেখতে পায় যে কোনো কিছু একটা মাথার মতো, মানুষের মতো কোনো একটা মাথা, ওটা আবার পানির ভিতরে আস্তে করে ডুব দিয়ে চলে যায়। তো এই জিনিসটা মানিক দেখে, দেখার পর মানিক একটু ভয় ভয় পায়। তারপর তো ও সৃষ্টিকর্তা ওকে একটা আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, যেটা ঠাকুর বলেছেন আর কি, যার ফলশ্রুতিতে মানিক আসলে অতটা ভয় পায় না। শুরুর দিকে মনে করছে এটা কোনো মাস্টার্স, বড় মাস্টার্স হবে আর কি। আবার ওই সময় বা এখনো আমাদের বাংলাদেশে যেই শুশুক বলি বা ডলফিন বলি আমাদের যেই নদীগুলোতে দেখা যায়, ওটা কিন্তু ওরকম একটু পিঠ ভাষায় আবার ডুবে চলে যায়। শুরুর দিকে মনে করছে ওরকম শুশুক জাতীয় কিছু হবে আর কি। পরে আবার মানুষের মাথার মতো মনে হয়েছে, একটু ভয় টয় পেয়েছে। তো ও কি করেছে, একদিন ওই যে পুরোহিত মশাই, লোকাল মন্দিরে যিনি পুরোহিত মশাই, তার কাছে গিয়ে এই বিষয়টা শেয়ার করেছে যে ঠাকুর মশাই, এই যে আমি মাছ ধরতে গেলে এরকম এরকম জিনিসটা দেখি। তখন ঠাকুর মশাই বলছে তুমি ঠিক কোন জায়গাটাতে দেখো? তখন ওই ঠাকুর মশাই বলেছেন যে মানে মানিক বলেছেন যে ঠাকুর মশাই, এই যে শ্মশানের কাছে যে জায়গাটা, ওইদিকে যখন মাছ টাছ ধরতে যাই, শ্মশান মানে নদীর ওই পাশটাতে, এই পাশে না। তো মূলত যখন শ্মশানটা দেখি ওই পাশে, ওই জায়গা দিয়ে মাছ ধরার সময় এই ধরনের অনুভূতি আমার হয়, এটা আমি দেখি। তখন পুরোহিত মশাই বলে যে একটু চিন্তা করে বলে যে আমার বাবা, উনি তো বড় পুরোহিত ছিলেন, আমি তো ওনার মতো হতে পারি নাই। তা আমার বাবা যখন রাতের বেলা ওই দিকটাতে যেতেন, তখন ওইখানে একটা খুবই শক্তিশালী জিন পরিবার থাকে, অনেক বছর ধরে থাকে। তো ও মূলত ধার্মিক লোকদের পছন্দ করে, বিভিন্ন মুসলিম বুজুর্গ ব্যক্তিদেরকে খুব সম্মান করে, আবার হিন্দু পুরোহিতদেরকে খুব সম্মান করে। বিভিন্ন বিষয় পুরোহিত হোক, মুসলিম বুজুর্গ ব্যক্তি হোক, তাদের কাছ থেকে জানে, আবার ওর জানা বিষয়গুলো তাদেরকে বলে। তখন ওই পুরোহিত মশাই বলে যে আমার বাবার সাথে তার সম্পর্ক ভালো ছিল, মাঝে মাঝে যেত, আমার বাবা মাঝে মাঝে তাকে কিছু উপহার দিত, সেও আমার বাবাকে উপহার দিত। এরকম একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমিও আমার বাবার মুখে জীবিত অবস্থায় তো শুনেছি যে তার সাথে এরকম আছে। তা আমিও ওই তার দেখা পাওয়ার আশায় আমি অনেকবার রাতের বেলা ওই দিকটাতে গিয়েছি, কিন্তু আমি কখনো এটা দেখি নাই, আমার কাছে দেখা দেয় নাই। তো তোমার তো ভাগ্য বলো যে তুমি তার দেখা পেয়েছো, আর তোমার ভয়ের কোনো কারণ নাই। সে তোমার কোনো ক্ষতি করবে না, সে কারো ক্ষতি করেও না, সে শুধু ভালো কাজটাই করার চেষ্টা করে। তোমার ভয়ের কিছু নেই, তুমি তার সাথে স্বাভাবিকভাবেই কথা বললো, ভয় পাইও না। তো এরপরে এই মানিক গিয়েছে, যাওয়ার পর হঠাৎ করে পেছনে আবার এরকম শব্দ। এখন শব্দ হওয়ার পর হয় কি, অন্যান্য দিনে তো দেখা গিয়েছে যে ওই পেছন দিকে তাকানোর পরে জিনিসটা পানির মধ্যে ডুবে যায়, কিন্তু এবার পেছন দিকে তাকানোর আগে পেছন থেকে আদাব বলে একটা শব্দ ভেসে আসে, এবং বোঝা যাচ্ছে এটা একটা বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর। তবে কণ্ঠস্বরটা যে খুব গম্ভীর বিষয়টা এরকম না, একজন বৃদ্ধ মানুষের স্বাভাবিক কণ্ঠস্বর যেরকমটা হয় ওই রকমই। তো মানিক পেছন দিকে তাকিয়ে দেখে ছোট্ট একটা নৌকার উপর একজন মুরব্বী বসে আছেন। লোকটা বৃদ্ধ, একটা ফতুয়া টাইপের কোনো কিছু একটা পরা, লুঙ্গি পরা, মানে একজন স্বাভাবিক 8-10টা বৃদ্ধ মানুষ গ্রামের যেরকম ড্রেস পরে থাকে ওই রকমই আর কি। দাঁড়িয়ে আছে, বেশ বৃদ্ধ, 80-90 বছর বয়স এরকম। তখন মানিকও ঘুরে তাকিয়ে তার ওই আদাবের জবাব দেয়। জবাব দেওয়ার পরে তো মানিক জিজ্ঞেস করে যে আপনি কে, কোথা থেকে এসেছেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন সেও উত্তর দেয়। তো তারপরে মানিকের মনে পড়ে যে পুরোহিত মশাই তো একজনের কথা বলেছে, ইনি হয়তো সেই। তখন এই মানিক বলে যে আমার যে পুরোহিত মশাই, তার কাছে আপনার গল্প শুনেছি, তার বাবার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বলে হ্যাঁ, সম্পর্ক ছিল এরকম বলে, এবং মানিকের কথাও বলে যে তুমি এই পাশু নাপিতের ছেলে, তোমার বাড়ির আশেপাশে এরকম এরকম লোকজন আছে, মানে এরকম আলাপচারিতা, তার প্রতিবেশী সম্পর্কেও তথ্য বলে।
তো সবকিছু মেলে মানে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তখন এই মানিক তাকে দাদু বলে সম্বোধন করা শুরু করে, মানে দাদু নাতি এরকম একটা সম্পর্ক হয়ে যায় আর কি। তো এরপর থেকে মানিক যখনই মাছ ধরতে যায় প্রায় সময় ওই পেছন থেকে এই সে বৃদ্ধ উনি আদাব জানায় আগে, তারপরে মানিক পেছন দিকে তাকে উত্তর নেয়, তারপর অনেক আলাপচারিতা হয়। মানিক মাছ ধরতে থাকে, উনিও ছোট্ট, উনি সবসময় নৌকার উপরে থাকে, নৌকা নিয়ে মানিকের পাশ দিয়ে যেতে থাকে, অনেক কথা হয়। কখনো কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার মানে ভয় দেখানো এরকম কোনো কিছু হয় নাই মানিকের সাথে। একদিন কি হয়, দিনের বেলা কাজকাম শেষ করে রাতের বেলা আবার মাছ ধরতে এসেছে মানিক। তো ওই দিন ওই বৃদ্ধ আর আসে নাই। তো মানিক চিন্তা করে কি ব্যাপার, আজকে ওই দাদু আসলো না, এরপরে কয়েকদিন আসে নাই। চিন্তা করেছিল হয়তো বা কোনো জায়গায় গিয়েছে বেড়াতে টেড়াতে, এই জন্য আসে নাই। প্রায় 3-4 দিন পর ওই বৃদ্ধ দাদু এসেছে। এবার আর ওই অন্য দিনের মতো হয় না যে পিছন থেকে আদাব দিয়েছে, বিষয়টা এরকম না। মানিক এসেই দেখে ওই বৃদ্ধ দাদু তার নৌকার উপর বসে আছে। তো বৃদ্ধ দাদু এবার আদাবও দেয় না, মানিক আদাব দেয়, কিন্তু বৃদ্ধ দাদু মানে শব্দ করে উত্তর নেয় না, মানে একটু মাথা ঝাঁকায়, মনে হচ্ছে বৃদ্ধ দাদু খুব গম্ভীর, ওনার মন টন খুব খারাপ। তখন মানিক বলে, ও দাদু কি ব্যাপার, তুমি কয়দিন আসলা না, তোমার কি হয়েছিল, কি সমস্যা, আর তোমার আজকে মন খারাপ কেন? তখন ওই দাদু উত্তর দেয়, মানিক রে, বড় একটা বিপদ মনে হয় সামনে তোর, আমি বুঝতে পারতেছি না যে কিভাবে এই বিপদটা সামাল দেব, তোর তুই একটু সাবধানে থাকিস, আর একটা কথা বলে দেই, কোনোভাবেই এই কাজটা যেন তুই না করিস। তখন বলে, বলো কি কাজ? তখন বলে যে সপ্তাহখানেকের মধ্যে মনে হচ্ছে এইখানে কেউ একজন মারা যাবে, আর মৃত্যুটা স্বাভাবিক হবে না। তুই খবরদার 1 মাসের মধ্যে কোনো মানুষ যদি মারা যায় এর শেষকৃত্যে যাবি না, এর দাহ করার জন্য যাবি না, হোক সে মুসলমান হোক, যদি মুসলমান হয়, যদি তোকে এমনি লাশ দেখার জন্য ডাকে, বা তুইও খবরদার যাবি না, আর হিন্দু হলে তো যাবিই না, মনে থাকবে? মানিক বলে যে হ্যাঁ দাদু মনে থাকবে। বলে, আজকে তোর সাথে কথা বলবো না, আমার মন টন ভালো নাই, আমি খুব চিন্তাগ্রস্ত আছি, বড় একটা বিপদ আসতে যাচ্ছে, আমি আজকে যাই, তুইও তাড়াতাড়ি বাড়ি চলে যা। তো মানিক আর ওই দিন মাছটা ধরে নাই। এই দাদুর মুখে এই ধরনের কথাবার্তা শোনার পর সেও বাড়িতে চলে গেছে। তো এরপরেও বেশ কয়েকবার মানিক মাছ ধরতে এসেছে, প্রতিদিনই আসতো, তবে এবার আর দাদুর মুখের কথা শোনার পর সেও একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তো একদিন পর পর আসতো এরকম। তো এই যে রেগুলার যে দাদুকে দেখতো, এখন আর রেগুলার দেখে না, মাঝে মাঝে দেখে। এর মধ্যে কি হয়েছে যে একদিন মানিক সকাল 9টা 9:30 আনুমানিক এরকম একটা সময় আর কি, সে তার বাড়িতে বসে আছে, বসে বসে ও যে জাল জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে সেটা আবার সুতা দিয়ে মেরামত করছে। হঠাৎ করে ওখানে একটা 8-9 বছর বয়সে একটা মেয়ে আসে। মেয়েটা পাগল পাগল, চুল উস্কো খুস্কো, কেমন ধরনের জামা কাপড় পরা। ওই মেয়েটা ওই মানিকের কাছে মোটামুটি একটু দূরত্ব, 10-12 হাত দূরত্বে এসে বলে, কিরে মানিক কেমন আছিস? তো এই ধরনের 8-9 বছর বয়সী একটা ছোট্ট মেয়ের মুখে এরকম তুই তুকারি শুনে মানিকের হয়ে যায় মেজাজ গরম। তারপর দেখে যে মেয়েটা একটু পাগল পাগল, কিন্তু এই মেয়েটাকে মানিক তো আগে কখনো দেখে নাই। পাগল হলে তো মাঝে মাঝে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, কিন্তু তার গ্রামে এই টাইপের মেয়েকে তো সে আগে কখনো দেখে নাই। তখন মানিক বলে, এই সেমরি তুই কে, তুই কোত্থেকে আসলি? তখন ওই মেয়েটি ফিক করে হেসে দিয়ে বলে, মানিক খবরদার তুই কিন্তু আমার কাছে আসিস না, আমার থেকে দূরে থাকিস, খবরদার আমার কাছে কিন্তু আসবি না তুই। এই বলে ওইখান থেকে দৌড়ে চলে যায়। তো মানিক চিন্তা করে, এই পাগলি কি বললো বুঝলাম না তো আগের মাথা, ওর কাছে আমি যাবো না, মানে কি ওর কাছে আমি যাবো কেন, আর ওর দেখলামই জীবনে প্রথম আজকে। তো মানিক আগের মতো সে জাল মেরামত করা শুরু করে। অল্প কিছু সময়ের মধ্যেই হঠাৎ করে কি করে, এই পুরোহিত মশাই মানিকের বাড়িতে এসে হাজির হয়। হাজির হয়ে বলে, এই মানিক দ্রুত আমার সাথে চলতো, একটা জায়গায় যেতে হবে। তো মানিক বলে, কোথায় যাবো? বলে, শ্মশানে যেতে হবে। বলে, শ্মশানে কেন? তখন ওই পুরোহিত মশাই বলে যে একটা লাশ শ্মশানে রেখে আসছি, আমি এত চেষ্টা করছি ওই চিতায় আগুন দেওয়ার জন্য, আগুন জ্বলে না। তখন মানিক বলে, হয়তো অন্য কোনো কারণে জ্বলতেছে না, তুমি একটু চেষ্টা করো ভালো করে। বলে, না আমি চেষ্টা করছি, জ্বলে না।
এবং আগুন না জ্বলার পিছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো আমি শনাক্ত করে আমার যেই তন্ত্রমন্ত্র জানা ছিল সেগুলো প্রয়োগ করছি, তারপরে জ্বলে না। তখন আমার কাছে মনে হলো তুই যদি যাস আমার সাথে তাহলে এই আগুনটা জ্বলবে। চল বাবা তাড়াতাড়ি চল, লাশটা রেখে আসছি। তখন মানে এই যে দাদু, এই শক্তিশালী জিনরূপী যে দাদু, সে যে এসে বলেছিল একটা কথা যে কোনো শেষকৃত্যে যাওয়া যাবে না, সে যেই বলুক না কেন, এই কথা মানিক ভুলে গিয়েছে। তো মানিক যাওয়া শুরু করেছে। মানিক দেখে যে এই পুরোহিত মশাই উনি গম্ভীর, কারণ হচ্ছে উনি ওনার মতো করে মন্ত্র পাঠ করছিলেন যাতে করে চিতাটা জ্বলে ওঠে, এবার যেন উনি ব্যর্থ না হন। তো উনি একটু আগে আগে হাঁটছিলেন, এটা দিনের বেলার কথা বলছি, আর মানিক একটু পিছু পিছু হাঁটছিলেন, সামান্য একটু পিছু, মানে হয়তো 2-3 হাত পিছু পিছু। তো মানিক দেখতে পাচ্ছিলেন ওই যে 8-9 বছর বয়সী যে পাগলি মেয়েটা, উস্কো খুস্কো চুল চেহারা, যাকে সে আগে কখনো দেখে নাই কিন্তু বাড়ির উঠোনে প্রথম দেখেছিল, ওই মেয়েটি বারবার এসে মানিককে ইশারা করছে, যাস না যাস না, এবং সে বলছে মানিক যাস না কিন্তু, আমার কাছে যাস না কিন্তু, খবরদার। তো মানিক বলে পাগলি যা তো, যাচ্ছে একটা শেষকৃত্যের কাজে, একটা গুরুতর সমস্যা হয়েছে ওইখানে, তুই কোত্থেকে এসে বারবার বিরক্ত করছিস। একটা পর্যায়ে ওই মেয়েটা মানিকের পা জড়িয়ে ধরার চেষ্টা করে এবং পা জড়িয়েও ধরে যে মানিক যাস না রে বাপ, ওখানে যাস না। কিন্তু মানিক বারবার ওকে সরিয়ে দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করে। একটা পর্যায়ে বিরক্ত হয়ে ওই পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই দেখেন তো এই পাগলিটা কি শুরু করলো, যেতে দেয় না। তো পুরোহিত মশাই পিছন দিকে তাকে গেল, কই পাগলি কই, এখানে কারো দেখি না। বলে কেন, আপনি এতক্ষণ কারো উপস্থিতি টের পান নাই? আর এতক্ষণ তো এখানেই ছিল। পুরোহিত মশাই বলে, কই না তো, আমি তো কোনো শব্দই পাই নাই। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। তুই কার সাথে কথা বললি? কে তোরে বলে? আমি তো তোর কাছাকাছি আছি, কই আমি তো কিছু শুনি নাই। তখন মানিক চিন্তায় পড়ে যায়। মানিককে নিয়ে যে চিতায় যাওয়া হলো, ওখানে যাওয়ার পর একটা ভয়ঙ্কর দৃশ্য মানিক দেখল। চিতার উপর 8-9 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে শোয়ানো হয়েছে, আর যে মেয়েটাকে শোয়ানো হয়েছে এই মেয়েটাই সেই পাগলি যে কিছুক্ষণ আগে উঠোনে এসেছিল এবং পুরো পথ তাকে আগলে ধরার চেষ্টা করেছিল। মানিক এটা দেখে খুব অবাক হয়, কিন্তু উপস্থিত মানুষের সামনে কিছু বলে নাই। এবং মানিক এটাও দেখে যে এই মেয়েটা আর কেউ না, এটা ওখানকার জমিদারেরই মেয়ে। জমিদার খুব মনক্ষুণ্ণ, তার মেয়ে মারা গেছে, কান্নাকাটি করছে। তখন এই পুরোহিত মশাই বলে যে, মানিক তোর কি এই চিতায় আগুন দেওয়ার মন্ত্র জানা আছে? তো মানিক বলে যে, না আমার তো মন্ত্র জানা নাই, আর আগে যা ছিল অনেকদিন চর্চা করি না, ভুলে গেছি। তখন পুরোহিত মশাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, তুই আমার সাথে সাথে বল, আর এই মশালটা দিয়ে চিতায় আগুন ধরাই দিবি। মানিক বলে, আচ্ছা ঠিক আছে। তখন ওই পুরোহিত মশাই বলে, মানিক তার সাথে সাথে উচ্চারণ করে। একটা পর্যায়ে এসে নিয়ম মাফিক, মানে হিন্দু ধর্মের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী চিতায় যখন মানিক আগুন দিয়েছে, সাথে সাথে চিতায় আগুন ধরে ওঠে, দাও দাও করে আগুন ধরে ওঠে। তখন উপস্থিত সবাই বুঝতে পারে যে আসলে মানিকের কারণেই এই চিতায় আগুনটা ধরেছে। আগুন লাগানো শেষ, মানিক ওখানে দেরি করে না, অল্প সময় থেকেই চলে আসে। স্বাভাবিকভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়ে যায়। ওই রাত্রে মানিক গিয়েছে মাছ ধরতে। যাওয়ার পর ওই যে সেই দাদুকে সে দেখতে পায়। এবারও দাদু কিন্তু আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। এবার দাদু মানিককে দেখেই রেগে ওঠে, বলে ওঠে, মানিক এটা তুই কি করলি বাপ? কি যে বিপদ তুই ডেকে আনলি, তুই নিজেও চিন্তা করতে পারতেছিস না। এই ভুলটা কিভাবে করলি? তোকে এতবার থামানোর চেষ্টা করলাম, তুই থামলি না, এতবার মনে করানোর চেষ্টা করলাম, তুই তারপরও একবারের জন্য পিছপা হলি না। আর কতভাবে তোকে বলতাম, আমি তো চেষ্টা করছি, তুই কাজটা কেন করলি? ভয়ঙ্কর বিপদ, আমি জানি না এই বিপদ থেকে তুই বাঁচতে পারবি কিনা, এর সমাধান কি আমি তাও জানি না। তখন মানিক বলে, দাদু আসলে তো ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই, এখন কি উপায়? তখন ওই দাদু বলে, মানিক রে, আমি জানি না আমি কি করতে পারবো তোর জন্য, খালি এতটুকুই বলি, সাবধানে থাকিস। আর যেহেতু আমি তোকে বাঁচানোর চেষ্টা করছি, এখন আমি নিজেও মনে হচ্ছে বিপদে পড়ে গেছি, কারণ খুব ভয়ঙ্কর কিছু শত্রু তৈরি করে ফেলছি। তুই সাবধানে থাকিস, আজকে আর কথা বলবো না,
আমি চলে গেলাম, তুই বাড়িতে যা, মাছ ধরা লাগবে না। তো এই কথা বলে ওই দাদু কোন দিকে যেন অদৃশ্য হয়ে যান। মানিকও দ্রুত বাড়িতে চলে যায়। তো এর কয়েকদিন পর মানিক আসে, এর ভিতরে মাছ ধরতে আসে না কয়েকদিন। আসার পরে ওই দাদু আবার আসে, তবে এবার দাদুর মুখ তো বেশ উজ্জ্বল মনে হচ্ছে, খুশি খুশি। তখন মানিক বলে, কি দাদু আজকে তোমাকে খুশি খুশি লাগছে? তখন দাদু বলে, মানিক আমার নাতির বিয়ে, ওই যে শ্মশান দেখতেছিস ওইখানে আমার নাতির বিয়ে হবে। তো আগামীকালকে রাতের বেলা তুই চলে আসবি, তবে তুই কাউকে জানাস না, কারণ এটা তো আসলে আমরা তো আর মানুষ না, আমাদের বিয়েতে তো সবাইকে আমন্ত্রণ জানাই না। তো যেহেতু তোর সাথে সম্পর্ক ভালো, তোকে নাতি মনে করছে, তুই আসবি। আমাদের যে খাবার সেই খাবার তোকে খেতে হবে না, তোর যেই খাবার ভালো লাগে সেই খাবারগুলোই আমি আয়োজন করে রাখবো, তুই অবশ্যই আসবি। তখন বলে যে ঠিক আছে দাদু, তোমার নাতির বিয়ে আমি আসবো না, অবশ্যই আসবো। তো মানিক কি করেছে, কাউকে কিছু বলে নাই, কিন্তু পরের দিন রাতের বেলা ওখানে গিয়েছে, নদীর এই পাশ থেকে ছোট একটা নৌকা নিয়ে শ্মশানের ওখানে গিয়ে নামার পরে ওই জায়গায় দেখেছে যে একটা গেটের মতো সাজানো, ওখানে অনেক আলোক উজ্জ্বল, অনেক মানুষ সেখানে, সবাই স্বাভাবিক মানুষের মতো। দেখে মনেই হচ্ছে না এরা অস্বাভাবিক কিছু, কিন্তু মানিক জানে যে এরা কেউই মানুষ না। তো মানিক ওখানে গিয়েছে, ওই দাদুর সাথে দেখা হয়েছে, দাদু মানিককে বসতে দিয়েছে, ভালো ভালো খাবার খেতে দিয়েছে। কিছু খাবার খাওয়ার পর ওই দাদুকে বলছে, দাদু আমার তো পেট ভরে গেছে, আর এত পেট ভরছে আমি তো মনে হয় হেঁটে হেঁটে বাসায় যেতে পারবো না, আমাকে একটু দিয়ে আসো, নৌকা হোক যেমনি হোক, বা উড়ায় দিয়ে এসো আমাকে বাড়িতে। তখন দাদু বলতেছে যে, আরে মানিক আমার বাড়িতে এলো, বিয়ে চলতেছে, আমার নাতির বিয়ে, এখন আমি এখান থেকে সরি কিভাবে? আর অন্য লোকদেরকে যে পাঠাবো তোর সাথে, তো এরা কিন্তু আর মানে অতটা ভালো না, যদি তোর আবার ক্ষতি করে। এর থেকে ভালো হয় এই যে দেখতেছিস একটা চকির মতো আছে এই পাশে, মানে একটা জায়গা দেখা যায়, তুই এখানে ঘুমা, সকাল হলে দেখবি তুই তোর বাড়িতেই আসিস, আমি সময় সুযোগ মতো তোকে বাড়িতে দিয়ে আসবো, যা তুই এখন ঘুমা। তো মানিক কি করে, ওই এক পাশে গিয়ে ওই চকির মতো ওই জায়গায় শুয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে মানিক গভীর ঘুমের মধ্যে হারিয়ে যায়। মানিকের যখন ঘুম ভাঙে তখন মানিক দেখতে পায় তার আশেপাশে বেশ কয়েকজন লোক, মূলত মানিকের ঘুম ভেঙেছে কয়েকজন লোকের ডাকে। ও কিন্তু শ্মশানেই পড়েছিল, ও চোখ খুলে দেখে সে বাড়িতে না, কিন্তু ওই লোকগুলো বলছে, কিরে মানিক, এই মানিক কিরে এখানে শুয়েছিস কেন? তখন মানিক বলে, আমি বাড়িতে না, আমার তো বাড়িতে থাকার কথা। বলে, আরে না, তো বাড়িতে তুই তো শ্মশানে শুয়ে আছিস। তো লোকগুলোকে চিনতে পারো, ওদের গ্রামের লোক আর কি, মানিকের গ্রামের লোক। তখন মানিক যখন মানে ঘুম থেকে উঠেছে, মানে সবকিছু স্বাভাবিক ছিল, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে ওই লোকগুলো বলে ওঠে, মানিক তোর মুখ ভর্তি ছাই কেন? মানিক বলে, ছাই? কোথায় ছাই? তো মানিক হাত দিয়ে ওই মুখটা ঘষা দিয়ে হাতটা সামনে এনে দেখে কিছু সত্যি হাতে ছাই, তার মানে ওর মুখ ভর্তি ছাই। আর প্রচন্ড রকমের দুর্গন্ধ হঠাৎ করে মানিক পাওয়া শুরু করেছে। অথচ ঘুম থেকে ওঠার পরে মানিক কিন্তু কোনো দুর্গন্ধ পায় নাই। এই ছাই কোনো স্বাভাবিক ছাই ছিল না, এটা হচ্ছে মানুষ পোড়ানো ছাই। মানুষকে যদি পুড়িয়ে দেওয়া হয় তখন যে ছাইটা পড়ে থাকে, শুধু মানুষের শরীর থেকে যে ছাইটা উৎপন্ন হয় সেই ছাইটা। এর পরপরই মানিক কি করা শুরু করে, বমি করা শুরু করে ওই উপস্থিত লোকদের সামনে। তো মানিক দেখতে পায় যে তার বমি হচ্ছে শুধু কালো কালো ছাই, অন্য কোনো কিছু না, সমানে বমি হচ্ছে। উপস্থিত লোকজন এই অবস্থা দেখে দ্রুত মানিককে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর মানিকের বাবা আসে, এসে দ্রুত স্থানীয় যে বৈদ্য থাকে, ওই সময় যে বৈদ্য থাকতো, ওই সময় তো এরকম ভালো ডাক্তার ছিল না, ওই সময় ওই কলাকোপা থেকে ঢাকায় আসাটা এত সহজ ছিল না, নদী পথে আসতে হতো, অনেক কষ্ট হতো। তো উপস্থিত যেই ডাক্তার পাওয়া যায়, একজন হেকিম ছিল, তাকে দেখানো হয়। তো মানিককে সে অল্প সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে বলে, সর্বনাশ, মানিকের তো যক্ষা হয়েছে, আর এই যক্ষা এমন পর্যায়ে চলে গেছে এখন তোর বাঁচার কোনো উপায় নাই। একটা সুস্থ ছেলে, দিব্যি সুস্থ ছেলে, রাতারাতি তার যক্ষা হয়ে গেল, আর রাতারাতি সে লাস্ট স্টেজে চলে গেল, তার বাঁচার উপায় কিভাবে সম্ভব? ওই সময় কিন্তু যক্ষা হলে কোনো ওষুধ ছিল না, এখন যেমন একটা দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট রয়েছে, ওই সময় কিন্তু এটা ছিল না। তো কি হয়েছিল, ঘটনা কি? মানিকের পরিবার যখন জিজ্ঞেস করে যে তুই ওইখানে ছিলি কেন, আর এই সমস্যা হলো কেন, তখন মানিক সব কথা খুলে বলে, সব কথা, যে সে জিনের দাওয়াত খেতে গেছিল, এখানে তো ভালো জিন আছে সেটা। তো ওখানে যে পুরোহিত মশাই, যিনি মানিকের এই খবর পেয়ে এসেছিলেন, পুরোহিত মশাই খুব চিন্তিত, বলে যে মানিক
মনে হচ্ছে যে এত বছর ধরে যেই জিনটা এখানে ছিল সে আর নাই রে। তুই ওই দাদু জিনের দাওয়াত খেতে যাস নাই। মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো একটা বিপদ ওই জিনের হয়েছে। মূলত এই ব্যাপার যেটা জানা যায় সেটা হচ্ছে, যেটা পরবর্তীতে জানা গিয়েছিল, এই যে কবিরাজের যে মেয়েটা, এই মেয়েটাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছিল, এবং এই ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলেছিল খুবই ভয়ঙ্কর দুর্ধর্ষ প্রকৃতির জিনেরা। মেরে ফেলার পর ওর ডেড বডিটা নিয়ে যাওয়ার চেষ্টা ছিল, কারণ এই ডেড বডিটা নিয়ে গেলে এইটা দিয়ে সব সাধনা তারা করতে পারবে, তারা তাদের যে তান্ত্রিক গুরু তাদের কাছে দেবে, এটা নিয়ে তারা কাজ করবে। কিন্তু জমিদার যে কোনো ভাবে এটাকে শর্টকাট করতে চাচ্ছিলেন, তার ধর্মের রীতিনীতি অনুযায়ী পুড়িয়ে ফেলতে চাচ্ছিলেন। পোড়ানো গেলে তো আর এই জিনেরা এটা নিয়ে যেতে পারবে না, এজন্যই মূলত বারবার ব্ল্যাক ম্যাজিক করে এই চিতায় আগুন জ্বালাতে দিচ্ছিল না। এই জন্য ওই পুরোহিত উনি এটা করতে পারেন নাই, যার ফলশ্রুতিতে এই পুরোহিত চিন্তা করেছেন স্বাভাবিকভাবেই যে মানিক এটা পারবে, মানিককে ডেকে নিয়ে আসা হয়েছে। আর ওই যে দাদু, উনি জিনের বেশে এসে বারবার থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছিলেন। আর এই জিন মানিককে সেভ করার চেষ্টা করবে এই চিন্তা করে হয়তোবা ওই জিনের পরিবারেরও বড় ধরনের ক্ষতি সাধন করেছে ওই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিশিয়ান জিনেরা। আর ওই দাদুর বেশ ধরেই বিয়ের দাওয়াতের কথা বলে মানিককে ওখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা মানুষ পুরানো ছাই দিয়ে এই মায়াজাল সৃষ্টি করে খাবার তৈরি করে মানিককে খাইয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে মানিকের এই ভয়ঙ্কর রোগ হয়ে গেছে এক রাতের ব্যবধানে। আর কয়েকদিনের ভিতরই মানিক মারা যায়। অনেকগুলো রহস্য আজও অজানা রয়েছে, বিশেষ করে ওই জিনের কি হয়েছিল। আসলে সে কি জীবিত আছে, সে কি ওখান থেকে চলে গিয়েছিল, না মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে জানা যায় না। কারণ ওই জিনকে পরবর্তীতে আর ওইভাবে কেউ দেখেছে বলে জানা যায় না, কারণ সে ভালো জিন ছিল, সে মানিককে সেভ করার চেষ্টা করেছিল। তো পরবর্তীতে তো এই বিষয়টা পুরোহিত মশাইয়ের মাধ্যম দিয়ে বা বিভিন্নভাবে ওনারা অ্যানালাইসিস করেছেন, বিষয়টা জানা গিয়েছিল। তো এভাবেই মানিকের ইতিহাসের সমাপ্তি ঘটে। আর এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনার শুরুতে আমি চিন্তা করেছিলাম মানিককে দিয়ে হয়তো বড় ধরনের কোনো তান্ত্রিক কাজ করানো হবে, মানিক বড় কোনো তান্ত্রিক সাধক হবে, সাধক হয়ে সে এমন কোনো কাজ করবে যেটা নিয়ে এই ঘটনাটি এগিয়ে যেতে পারে। কিন্তু ঘটনাটি আসলে এরকম ছিল না, ঘটনাটি খুবই রহস্যময় ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা যদি কলাকোপায় যান, আনসার ক্যাম্পের সেই ঘাটটা এখনো দেখতে পাবেন ইসামুদ্দিন নদীর তীরে। এটাই ছিল সেই জমিদারের ঘাট, যেই ঘাটে ওই যে মেয়েটি, সেই মেয়েটি হয়তো বা গোসল করতে আসতো পরিবারের নারী সদস্যদের সাথে। আর এখান দিয়ে মাছ ধরার ঘটনাগুলো ঘটেছিল মানিকের সাথে, সেখান থেকে ওই দাদুর সাথে পরিচয়, ওখান দিয়েই সেই পুরোহিতরা আসতেন। এখন সেই জৌলস নেই, সবকিছু হারিয়ে গেছে, শুধু কালের সাক্ষী হয়ে জমিদার বাড়িগুলো এখনো ধুকে ধুকে টিকে আছে। অনেকে সেই জমিদার বাড়িগুলো দেখতে যান। আরিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এমন একটি ঘটনা আপনি আমাদের লিসেনারদের জন্য পাঠিয়েছেন। প্রবাস জীবনে অনেক কষ্টের মধ্যে থেকেও, লেখাপড়ার চাপের মধ্যে থেকেও আপনি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই জন্য আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।